হয়েছে। না না, নতুন করে না, আগে থেকেই। ওকে, আসসালামু আলাইকুম। তো আমরা একটু জানাই রাখি, আগামী মঙ্গলবার থেকে তোমাদের গ্রুপ স্টাডি চলবে রেগুলার। হ্যাঁ, গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডি মানে 8টা থেকে 8:30 পর্যন্ত মনে হয় গ্রামার, আর 8:30 থেকে 9টা পর্যন্ত লিটারেচার। হ্যাঁ, ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হুম। স্যার ওইটা দিতেন স্যার, আমি ওটুকু এট নাই তো। আচ্ছা, শিশিরের সাথে যোগাযোগ করো। স্যার আসলে ওনার ওনার সাথে আমি কিভাবে আচ্ছা, যোগাযোগ করবো? তুমি কোন গ্রুপে আছো সেটা বলো। স্যার আমি তো ওই যে বিসিএস অদিতির যে আপনার মিরপুরের যে গ্রুপটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা মুজাম্মেল ভাইকে দিয়ে দেবো। হ্যাঁ, মুজাম্মেল ভাই আমার একটু নক করতে বলো। ওকে, আচ্ছা স্যার, ঠিক জি আছে। স্যার, একটু অ্যাড করে দেন স্যার। ঠিক আছে, মুজাম্মেল ভাই বলো। হ্যাঁ, স্যার আমিও কি বলে দিব মুজাম্মেল? বললো যে আমার নক করার জন্য। হ্যাঁ, বলো যে আর্জেন্টলি নক করতে বলো। হ্যাঁ, ওকে। তো আমরা কতটুকু পর্যন্ত কতটুকু পর্যন্ত ছিলাম বলো। ওরহান পামুক পর্যন্ত পড়েছিলাম, আর স্যার দ্য স্কারলেট লেটার এটা দা সম্পর্কে স্কারলেট আপনি লেটার গল্পটা নিয়ে বলবো। আর পরে দুইটা গল্প রয়ে গেছে আমার, এটা হলো ইডিপাস রেক্স এবং স্কারলেট লেটার। হ্যাঁ, স্কারলেট লেটার এবং ইডিপাস রেক্স, দুইটা মন রেখো। দুইটা মন থাকবে, আমার সমস্যা নেই। উম, স্যার মহাত্মা আপনি যে গান্ধী। বক্সে লিঙ্কগুলো স্যার একটা হচ্ছিল না। আমি ওই যে নাজমুল ভাইকেও ফোন দিচ্ছি, ইকফা আপুকেও নক করছিলাম। আচ্ছা, ঠিক আছে, কালকে দেখি ইনশাল্লাহ। বৃহস্পতিবার মনে করে দিও সবগুলা। হ্যাঁ, যেগুলো ওই যে স্যার দিছিলেন পর কথা ইকো ইকো হচ্ছে স্যার, কথাগুলো একটু আমার কথা আমার কি কাছে আমার স্পষ্ট? শোনা যাচ্ছে, আপনার আমার তো শোনা যাচ্ছে স্যার। ওকে, হ্যাঁ, তো ঠিক আমাদের আছে। আমাদের হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আগামী নেক্সট বৃহস্পতিবার ইনশাল্লাহ। হ্যাঁ, আগামী বৃহস্পতিবারে সবগুলা তোমাদের সলভ করবো। আমি আজকে একটু ফিনিশিংটা করে নিই, তারপরে কত নম্বরে ছিলাম না আমরা? পারলেস বাগ ওরহান পর্যন্ত পামুক গেছি। স্যার, ওরহান। দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওরহান পামুক গেল। ও হেনরি তো উইলিয়াম সিডনি পর্টার, এটা পড়ছিলাম। না স্যার। ওই যে আমরা, হ্যাঁ, ওরহান পামুক। হ্যাঁ, ওকে, দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স। আচ্ছা, এবার হলো ও হেনরি। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রেখো। ও হেনরি হলো পুরো নামটা হলো উইলিয়াম সিডনি পর্টার, তাই না? উইলিয়াম সিডনি পর্টার আমেরিকান শর্ট স্টোরি রাইটার। ওনার প্রথম প্রশ্ন হলো ওনার বাড়ি কোথায় আমেরিকায়। নিচে 4 জনের মধ্যে কার বাড়ি আমেরিকায়? ওনার নাম হলো ও হেনরি উইলিয়াম সিডনি পর্টার। হ্যাঁ, বিখ্যাত গল্পের নাম হলো দ্য গিফট অফ দ্য ম্যাজাই। মনে রাখবো যে সাধারণত সাধারণত দাম্পত্য জীবনের প্রেম ভালোবাসা নিয়ে সাহিত্যকর্ম খুব বেশি রচিত হয় নাই। অধিকাংশ হয়েছে কি বলো, বিফোর ম্যারেজ অথবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে। আর কথা বুঝছো কিনা? তো ফলে এখানে কেন্দ্রীয় চরিত্রের মধ্যে আছে কে কে বলো? জিম এবং ডেলা। আহ, বলো, কার কি ছিল? দেখি পূর্ব ধারণা আছে কিনা। জিমের কি ছিল আর ডেলার কি ছিল? স্যার ইয়া ছিল, ঘড়ি ছিল একজনের, আর একজনের চুল ছিল। হম, একজনের ছিল কি? ঘড়ি, খুব সুন্দর একটা ওয়াচ ছিল, আর একটা হচ্ছে চুল, হ্যাঁ, সুন্দর চুল ঘড়িতে ছিল। কি ছিল না? ঘড়িতে কি ছিল না? ব্যাটারি ছিল না স্যার। ব্যাটারি? ব্যাটারি নাকি ফিতা? ফিতা স্যার, ফিতা। হ্যাঁ, আরেকজনের কি ছিল? আরেকজনের চিরুনি ছিল চুল না ছিল, স্যার। চিরুনি ছিল না। ফলে তারা উম, কি আহ, বিবাহ বার্ষিকী উপলক্ষে নাকি কি কিনলেন? ঘড়ি, চুল বিক্রি করে কি কিনছেন বলো? ফিতা। ঘড়ির ফিতা। আর ও ঘড়ি বিক্রি করে কি কিনছে বলো? চিরুনি। চিরুনি। মানে এই ছোট্ট একটা, মানে দেখবো যে আসলে কনজুগাল, মনে রাখবো যে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা বলো? তাদের পৃথিবীতে সব, চাহিদা কম। এটা তো মেন্টালি আমি যারা সবই সুখী। ঠিক আছে।
সবই ঠিক আছে। দাম্পত্য জীবনে অর্থাৎ কনজুগাল লাইফে যারা সুখী তারা প্রকৃত অর্থেই সুখী। মনে রাখবো যে কনজুগাল লাইফে যদি তোমার হেফাজত যদি মানে আনপ্যারালাল হয়, অথবা ধরো দুইজন একজন দুইজন দুই মেরুর মানুষ হয়ে গেল, তাহলে দাম্পত্য জীবন চলবে কিন্তু কম্প্রোমাইজের উপরে শুধু চলবে। এখানে মানে নেসেসিটির উপরে বা মানে একদম পুরা ওই যে হোয়াট উই মাস্ট এন্ডিউর হোয়াট উই ক্যান নট কিউর, মানে যা সহ্য করতে যা প্রতিকার করা যায় না তা সহ্য করতে করে যাওয়া হয়, তাহলে এই সহ্য করে যাওয়াটাই হলো বিষয় আর কি। হ্যাঁ, তো একেবারেই জিম এন্ড ডেলায়ের একটা বাস্তব উদাহরণ। প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরের স্বর্গ আসিয়া দাঁড়ায় আমাদের এই কুঁড়ে ঘরে। এই যে দাম্পত্য যে সৌহার্দ্য, একজন আরেকজনের প্রতি যে বিশ্বাস, ভালোবাসা, অনুরাগ, এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানে দাম্পত্য জীবনের উপরে প্রেমময় দম্পতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, এবং এটা অন্যতম শ্রেষ্ঠ গল্প মনে করা হয়। হ্যাঁ, দ্য গিফট অফ দ্য মেজাই, ওর নামটা কি? দ্য গিফট ওই অফ দ্য ম্যাজিক। গল্পটা একটু ক্লিয়ার করে বলেন না স্যার। জিস্ট স্যার এই কথাটা গল্পটা কিভাবে কেন লিখছিলেন স্যার? এটা কি কোনো ইমাজিনেশন ছিল নাকি হচ্ছে কোনো বাস্তবতা, বাস্তব রিয়েলিটি ছিল, রিয়েলিটি ছিল। জিম আবার মনে রাখো, 1 মিনিটের জিস্ট গল্পটা শোনো, বিস্তারিত গল্প, নামে তো ছোট গল্প। জিম এবং ডেলা, জিমের ছিল কি বলো, সুন্দর একটা বড় ঘড়ি, ছিল, কিন্তু ঘড়িটা কি সুন্দর ছিল ছিল। না বলো, ফিতা। আর জিমের আর ডেলার ছিল কি বলো, সুন্দর চুল, কিন্তু কি ছিল না বলো, চিরুনি। চিরুনি। হিরোনি ছিল না। তো উম, আহ এটা কি বিবাহ বার্ষিকী ছিল না জন্মদিন ছিল? আহ ওই উপলক্ষে তোমার কি করলো, জিম তার ঘড়িটা বিক্রি করে কি কিনছে বলো, ডেলার জন্য চিরুনি। চিরুনি। চিরুনি কিনেছে। আর উম, ডেলা তার চুল বিক্রি করে কি কিনেছে বলো, ঘড়ির ফিতা। ঘড়ির চেইন। ঘড়ির ফিতা। তাহলে দুইটা কি কোনোটাই কাজে লাগছে শেষ পর্যন্ত? লাভ কি হলো স্যার? কোনো লাভ হয় নাই। সেটা জানে কিন্তু না। কিন্তু কোন দুইজনের সারপ্রাইজ দিতে গিয়ে নিজে সারপ্রাইজ হয়ে গেছে। কিন্তু মনে রাখবা, তার সবচেয়ে পছন্দের জিনিস, দুজনেই তার তার প্রিয়জনের জন্য পছন্দের জিনিসটা কি করছেন বলো? ত্যাগ করছে। উপহার দিতে চেয়েছে। বিষয়টা ছোট, কিন্তু এই ছোট বিষয়ের মধ্যে যে অনেক বড় মাহাত্ম আছে এটা আর কি। হ্যাঁ, বিষয়টা কিন্তু ছোট, মানে সে তার প্রিয় মানুষের জন্য সবকিছু কি করছে, প্রিয় বিষয়টা, প্রিয় মানুষের জন্য প্রিয় জিনিসটা মানে অকাতরে কি করছে বলো, বিসর্জন দিতে পারছে। বিসর্জন দিয়েছে। হম হম। মানে এটা কিন্তু এক ধরনের সিম্বল, কিন্তু ধরো এই শুধু যে এখানে ঘড়ি ঘড়ি এমনটাই, ঘড়ি ঘড়ি না। ঘড়ি দিয়ে কি শুধু ঘড়িকে বোঝানো হয়েছে বলো? চুল দিয়ে কি শুধু তার ছোট চুল? আচ্ছা, অর্থাৎ মানুষ গুরুত্বপূর্ণ যখন তার বিষয়। ভালোবাসে তখন তার ওই এই আর পৃথিবীর আর সব মূল্যবান বিষয় তার কাছে কি বলো, গৌণ। পৃথিবীতে তার কাছে যত মূল্যবান বিষয় আছে তার ভালোবাসার সামনে কি বলো, মুখ্য না গৌণ? গৌণ। ওকে, তো সিক্সেস এন্ড সেভেন্স রুটস অফ ডেস্টিনি, দরকার নেই, মনে রাখতে পারো রুটস অফ ডেস্টিনি। রুটস অফ ডেস্টিনি এটা হলো রুটস, রুট টু ফ্রিডম, রুট টু মক্কা, রুট টু ফ্রিডম কার লেখা? স্যার হচ্ছে সিক্সেস এন্ড সেভেন সেভেন, এটা হচ্ছে কি মানে ফ্রিডম এটা ইয়ের থিমটা কি স্যার একটু আফ্রিকার বলবেন? হ্যাঁ হ্যাঁ, কি বলো? মাদিবার লেখা, রোড টু ফ্রিডম মাদিবার লেখা। উম না, রুট টু ফ্রিডম হলো জাঁ পল সার্ত্রে। আর রুট রুট টু মক্কা কার লেখা? আসাদ। মোহাম্মদ আসাদের লেখা। হ্যাঁ, ওইগুলা আর তেমন গুরুত্বপূর্ণ না, তুমি শুধু একটু মনে রাখতে পারো সিক্সেস এন্ড সেভেন্স, রুটস অফ ডেস্টিনি, হার্ট অফ দ্য ওয়েস্ট, এগুলো মনে রাখতে পারো। কিন্তু মূল গল্প এখানে কোনখানে বলো, দ্য গিফট অফ দ্য মেজাই, জি ম্যান্ডেলা। পণ্ডিত নেহেরু, জওহরলাল নেহেরু নামের প্রতিষ্ঠাতা, ডিসকভারি অফ ইন্ডিয়া, এটাও তিনি জেলে বসে লিখছেন। দেখছো জেলখানায় বসার, জেলখানায় যাওয়ার কত ফজিলত। হ্যাঁ থাকসান আর আমরা লাগবে না এত। হ্যাঁ হ্যাঁ। আমরা ওইখানে দ্য কান্ট্রি গুড ইফ ইটস ইউনিভার্সিটিজ আর গুড, একেবারে কত মহাসত্য কথা। তাই না বলো? আহ, উম,
দ্য কান্ট্রি ইজ গুড ইফ ইটস ইউনিভার্সিটিজ আর গুড। পৃথিবীতে সবচেয়ে উন্নত দেশ কোনগুলা বলো? যেগুলা ইউনিভার্সিটির র্যাঙ্কিং যত ভালো সেই দেশ তত উন্নত, নাকি? যুক্তরাষ্ট্র, ক্যামব্রিজ, সব সব দেশ দেখো উন্নত পৃথিবীর নাম করা বিশ্ববিদ্যালয় কিন্তু গরিব দেশ, এমন আছে নাকি? তারপরে পাবলো নেরুদা, ওকে, হি ওয়াজ চিলি। প্রশ্ন হলো 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার সময় 1971 সালে নোবেল পুরস্কার পেয়েছিল সাহিত্যে কে? পাবলো নেরুদা। বাড়ি হলো চিলিতে। আর আর কিছুই বলতে চাই না আর কি, হ্যাঁ, চাপ প্রেশার দিতে চাচ্ছি না, একটু মনে রাখো। 20 লাভ পোয়েমস, সং অফ ডেসপায়ার, দরকার নেই এগুলা। পার্লেস বাক, বাংলা সাহিত্যের ওনাকে জসিমউদ্দিনকে পার্লেস বাকের সাথে তুলনা করা হয়, কারণ জসিমউদ্দিন কোন বিষয় নিয়ে বেশি লেখালেখি করছেন? শহরের জীবন না পল্লী জীবন? পল্লী জীবন। তাহলে পার্লেস বাকের বিখ্যাত উপন্যাসের নাম হলো দ্য গুড আর্থ, বুঝছো কিনা? দ্য গুড আর্থ, বুঝছো কিনা? গুড মুসলিম কার লেখা? কে বলতে পারবে? এনিওয়ান? গুড মুসলিম তাহমিনা আনামের লেখা স্যার। তাহমিমা আনাম, তাহমিমা আনাম। তাহলে দ্য গুড আর্থ হলো, তিনি 1938 সালে নোবেল পুরস্কার পেয়েছেন কারণ তিনি চীনে অবস্থান করছিলেন, বুঝছো কিনা? তিনি যখন এটা লিখেন চাইনিজ লাইফ নিয়ে লিখছেন। বলো কি লাইফ নিয়ে লিখছেন? চাইনিজ লাইফ। তিনি কিন্তু কৃষ্ণাঙ্গ ছিলেন। কে বলো? পার্লেস বাক। 1938 সালে তিনি গুড আর্থ উপন্যাসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। পারভেজ মোশাররফ কথা বলছিলেন? হ্যাঁ, কার কথা বলো? পণ্ডিত নেহেরু, জওহরলাল এটাও নেহেরু। তাহলে পড়তে হবে না? যা যা বলতেছি, পারভেজ মোশাররফ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লাগবে না তোমার এগুলা। আচ্ছা, পরে পাবেলো পিকাসো, পাকিস্তানের দুর্গতির জন্য অনেকে পারভেজ মোশাররফকেই অনেক ক্ষেত্রে দায়ী করেন। এরপরে হলো পাবেলো পিকাসো, বাড়ি স্পেন, বাড়ি স্পেন মাথায় রাখো। তারপরে গোয়ার্নিকা, গোয়ার্নিকা, হ্যাঁ, গোয়ার্নিকা। আর কে নারায়ণ, উনি লিখছেন ওয়েটিং ফর মাহাত্মা। আর তবে ওয়েটিং ফর গডও লিখছেন একটু পরে আমরা পাবো। ওনার নামটা কি না? ওয়েটিং ফর গড, ওকে, স্যামুয়েল বাকেট। স্যামুয়েল বেকেট। রুডিয়ার্ড কিপলিং, ভারতে জন্মগ্রহণ করছেন, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নোবেলিস্ট। ওনার বিখ্যাত নাম হলো কিম, কিম, হ্যাঁ, কিম। আর একটা হইলো, বলো না দেখে বলো, তার বিখ্যাত একটা উপন্যাসের নাম কি? জাঙ্গল বুক, ফেভারিট। জাঙ্গল বুক, হ্যাঁ, জাঙ্গল বুক, ঠিক আছে কিনা? এটা নিশ্চয়ই তোমরা অনেকে মুভি দেখার কথা। দ্য জাঙ্গল বুক, হ্যাঁ, এই শিশুদের গ্রন্থ 1907 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। দ্য জাঙ্গল বুক আর কিম, ওকে। আচ্ছা, তারপরে হলো রিচার্ড ইটন, রেহমান সোবান, ফ্রম টু ইকোনমিক্স টু টু নেশনস, মাই জার্নি টু বাংলাদেশ। এটা মনে রাখতে পারো, রেহমান সোবানের লেখা, হ্যাঁ। স্টিভ জবস, ইনোভেশন ডিস্টিংগুইশেস বিটুইন এ লিডার এন্ড এ ফলোয়ার। ইনোভেশন ডিস্টিংগুইশেস বিটুইন এ লিডার এন্ড এ, কি বলো, ফলোয়ার, তাই না? আসলে কে লিডার হবেন, কে ফলোয়ার হবেন, তা ইনোভেশনে বের করে দেয়, তাই না? ওকে, তারপরে সঞ্জুয়ের বিখ্যাত লেখা দ্য আর্ট অফ ওয়ার, এটা বিশেষ পরীক্ষা একবার আসছিল। দ্য আর্ট অফ ওয়ার, সঞ্জুয়ের লেখা দ্য আর্ট অফ ওয়ার। সুলি প্রথম ফার্স্ট নোবেল উইনার ইন লিটারেচার, মাঝে মধ্যে পরীক্ষা আসে। ইংরেজি প্রথম সাহিত্যে 1901 সালে নোবেল পুরস্কার প্রথম কে পেয়েছিলেন? সুলি প্রথম। সীমা সিনি, দরকার নেই, সীমা সিনির বাদ দাও, যদিও তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তার সালটা কত বলছেন? 41? কি 1901 সালে? 1941। 1 সালে।
সিগমুন্ড ফ্রয়েড, ফ্রয়েডিয়ান সাইকোলজি, যে আমরা যে ফ্রয়েড বলি, সিগমুন্ড ফ্রয়েড মনস্তত্ত্বের আধুনিক যে মনোবিজ্ঞান, সাইকোঅ্যানালিস্ট, নিউরোলজিস্ট, আধুনিক মনোবিজ্ঞানের তিনি জনক। ফ্রয়েড দ্বারা প্রভাবিত ছিলেন কে বলো? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। সাইকোপ্যাথোলজি ইন এভরিডে লাইফ, ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, তার বিখ্যাত গ্রন্থ। সাইকোপ্যাথোলজি ইন ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্ন কিন্তু অনেক সময় দেখবে যে স্বপ্ন যা দেখো তার একটা বাস্তব প্রতিফলন কিন্তু আছে। স্বপ্ন দেখলে স্বপ্নের ব্যাখ্যাও কিন্তু, স্বপ্নের ব্যাখ্যা নিয়ে অনেক বই আছে। যেমন মুসলিম দার্শনিকদের মধ্যে স্বপ্নের ব্যাখ্যায় সবচেয়ে বিখ্যাত কে বলো তো? ইবনে সিরিন। না, মুসলিম দার্শনিক স্টিকলটিস ইবনে সিরিন। দেখো যে মোহাম্মদ ইবনে সিরিন উনি একজন বিখ্যাত তাবেঈ ছিল, ওনার দেখো যে স্বপ্নের ব্যাখ্যা বই অ্যাভেলেবেল পাওয়া যায়। শেখ হাসিনা এই বইয়ের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ লেখিকা আমাদের ইংরেজি সাহিত্যের। ওকে, তিনি, তার বিখ্যাত গ্রন্থের নাম হলো হু ইজ দ্য ফাদার অফ মাই সান। তারপরে লিভিং উইথ টিয়ার্স, হাসিনা এ ডটার স্টেল, তাকে নিয়ে একটা হয়েছিল কিনা বলো, ডকোড্রামা, শেখ মুজিব আমার পিতা। এগুলো মনে রেখো যে তার বিখ্যাত গ্রন্থ শেখ মুজিব আমার পিতা। কিন্তু তার প্রথম যে গ্রন্থটা ছিল হু ইজ দ্য, ছোট্ট একটা বই, নাম হলো হু ইজ দ্য ফাদার অফ মাই সান। ওকে, মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে বিস্তারিত জানা তোমার বুদ্ধিমত্তার পরিচয়। হ্যাঁ, ওনার অবদান কি? ওইটা কি ওয়াজেদ মিয়াকে নিয়ে লেখা না? না, হু ইজ দ্য ফাদার অফ মাই সান হলো মুক্তিযুদ্ধ নিয়ে লেখা, যে ওই যে ওইখানে পাকিস্তানি যে ব্রুটালিটি গুলো উপস্থাপন করা হয়েছে। আর মনে রাখবো যে শেখ হাসিনা বললো যে বর্তমান সরকারের বা শেখ হাসিনার সরকারের কিছু অর্জনের নাম বলেন। তুমি এটা গইনা গইনা বলতেছো, খুঁজে পাইতেছো না। আর যদি বলো যে ভাই একটা ব্যর্থতার নাম বলেন, তখন একদম খুশিতে গদগদ হয়ে অনেকগুলো ব্যর্থতা বলে ফেলছো, তাই না? কেমন মজা মজা হবে না খুব? স্যার ব্যর্থতার নাম কয়েকটা বলেন তো স্যার, খুঁজে পাই না আসলে স্যার। কোনো ব্যর্থতা পারফেক্ট ব্যর্থতা হলো যেমন ধরো এখনো বঙ্গবন্ধুর খুনিদেরকে আইনা কি করতে পারে নাই, শাস্তি দিতে পারে নাই, এটা হলো ব্যর্থতা। এই যে বেশ কয়েকজন লুকায়িত খুনি আছে, এদেরকে দিতে পারে নাই, এটা হলো ব্যর্থতা। তারপরে উম পলাতক অনেক আসামি আছে, যুদ্ধাপরাধীদের বিচার দেওয়া হয়েছে। তারেক রহমান, সে ওইখানে বসে দেশ বিরোধী উস্কানি দিচ্ছে, তাকে দেশে আনতে পারতেছে না, এনে শাস্তির জালে ঢুকাইতে পারতেছে না, এগুলো ব্যর্থতা। যদি নিরপেক্ষভাবে বলতে চাই স্যার, ওটা তো নিয়ে আসা যাবে না। নিরপেক্ষ, এটা তো নিরপেক্ষ। এরপরে হলো কি উম স্যার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কি বলা যায়? স্যার হ্যাঁ, হ্যাঁ, দ্রব্যমূল্যের স্যার ঊর্ধ্বগতি। ভাইভাতে হ্যাঁ, স্যার ভাইভাতে এভাবে অ্যান্সার দিলে যদি স্যাটায়ার মনে করে স্যার। সেটা এভাবে আনসার দিবে, কনফিডেন্টলি তুমি বলবা। তুমি কি বলছো, তুমি কি মানে হাসি হেসে বলবা? সেটার মানে কি, তুমি কি কইলে এটা? সেটা আর কেন মনে করবে? এটি তো আসলে এই যে ধরো উম বেশ কিছু খুনি একদম প্রকাশ্যে এখনো বেঁচে আছে, জীবিত আছে, ওদেরকে কূটনৈতিক দুর্বলতার কারণে নিয়ে আসতে পারতেছে না। আন্তর্জাতিক ভাবে কূটনৈতিক ভাবে যদি শক্তিশালী তৎপরতা বাড়ানো হয় তাহলে নিয়ে আসতে পারবে। তারপরে আর অর্জনের তো আল্লাহর মধ্যে শেষ নাই। তুমি মেগা প্রজেক্ট থেকে শুরু করে গণতন্ত্রের উন্নয়নের অগ্রযাত্রা যেটা আছে, কিন্তু প্রচুর, অনেক অনেক, তাই না? ওইটাতে সমস্যা হয় না, শুধু ওই যে স্যার ইয়েটা বলতে গেলে, ফল্ট গুলো বলতে গেলে এই সমস্যা কোনো হচ্ছে স্যার। ফল্ট হলো এগুলাই, আহ, যে এই ধরনের আর কি, যেগুলোতে তোমার অন্তত পক্ষে গায়ে না লাগে বা আওয়ামী সরকার স্বীকার করে। ওকে, হ্যাঁ। ওই যে বললাম যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা বলা যায় না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো সব সময় ছিল, কোন সময় ছিল না সেটা বলো। উম, তুমি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা কমন ইস্যু, সবসময়ের মধ্যে বাড়ছে। ওকে, মানুষের উপার্জন তো বাড়ছে, তাই না? জি স্যার। ওকে, সালমান রুশদি, স্যাটানিক ভার্সেস মিডনাইট চিলড্রেন,
মনে আছে কিনা মিড নাইট চিলড্রেন? হ্যাঁ, এর আগেও কিন্তু আমরা পড়ছি। মিড সামার নাইট কার লেখা বলো তো? শেক্সপিয়রের লেখা না শেক্সপিয়ার না, মিড সামার নাইটস ড্রিম হলো কার লেখা? শেক্সপিয়র। 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 মিড সামার নাইটস, হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ মিড সামার নাইট, মিডসামার নাইটস ড্রিম না? নাইটস ড্রিম, হ্যাঁ। আর মিড নাইট চিলড্রেন হলো কার লেখা? রুশদি, জামান রুশদি। স্যাটানিক ভার্সেস বুঝছো কিনা? স্যাটানিক ভার্সেস মানে কোনটাকে স্যাটানিক ভার্সেস বলছে বলো? উনি স্যাটানিক ভার্সেস দ্বারা কারে বুঝাইছে বলো? শয়তান। কোরআনকে, কোরআন শরীফকে স্যাটানিক ভার্সেস বলছে। ওকে, তো এই জন্য কিন্তু মানে প্রচন্ড ভাবে ইসলাম বিদ্বেষী এটা ছিল স্যাটানিক সালমান রুশদি। তারপরে স্যার আর্থার মিলার, ডেথ অফ এ সেলসম্যান, এটা মনে রাখতে পারো, আমেরিকান ড্রিম নিয়ে লেখা। ডেথ অফ এ সেলসম্যান, ডেথ অফ এ সেলসম্যান। ডেথ অফ এ সেলসম্যান, এটা কি কোন একটা সেলসম্যানের মানে ইয়ের উপর লেখা নাকি? ডেথ অফ এ সেলসম্যানটা হলো তোমার, উনি ওনার পুত্র ছিল, আমেরিকান ড্রিমের উপরে লেখা। ঠিক আছে, মানে আমেরিকান ড্রিম মানে হলো মনে করা মানে মনে করতেছে যে আমেরিকাতে উনি মনে করতেছে ওনার পুত্ররা সুদর্শন, লম্বা চওড়া ফর্সা, হ্যাঁ, মানে নায়ক নায়ক ভাব, তাতেই তিনি তার সাফল্যের মাপকাঠি হিসেবে মনে করছিলেন। এরপরে ধীরে ধীরে যখন উনি বয়স বয়স হইতে শুরু করলো, একদম চাকরি শেষ পর্যায়ে আসছেন, উনি দেখলেন যে তার ছেলেগুলা তার কোনো কাজে আসে নাই, এগুলো কোনো মানে প্রতিষ্ঠিত হয় নাই, মানুষ হয় নাই। পরবর্তীতে এইভাবে তিনি এই যে অন্তর্ঘাত গুলা, তারপরে তিনি যখন বয়স হয়ে গেছে তখন তাকে যে বেসরকারি কোম্পানি থেকে তাকে বয়সের কারণে তাকে চেক করে দিছে, চাকরিচ্যুত করার ফলে ফলে তিনি আর কোনো পেনশনও পান নাই, আর কোনো ওই শেষের বেতনটা নিয়ে আসছেন। পরবর্তীতে তিনি কি করছেন বলো? আহ, পরবর্তীতে তিনি ওই যে একটা গাড়ি, নিজের গাড়িটাকে ইয়ার সাথে একটা রাস্তায় একটা গাছের সাথে স্ম্যাশ করলেন, তারপরে তিনি আত্মহত্যা করছেন আর কি। তো ওই ফলস আমেরিকান যে নোশন, মানে এরকম যে আমেরিকা ওই যে ড্রিম কান্ট্রি বলে না, বলো এরকম না, মানে আমেরিকান যে ফলস নোশন, ওকে, এটা নিয়ে তিনি এইটা নিয়েই তিনি মূলত ইয়াতে বলছেন, কি বলছেন বলো, এই ডেথ অফ এ সেলসম্যানটা মূলত এটা। তাহলে আমেরিকার একটা আমেরিকান ড্রিম একটা আছে না? আমেরিকান ড্রিম আছে কিনা বলো? জি স্যার, ইন দ্য আছে যে একটা সেটেলড লাইট অফ লাইফ। হোয়াট উই, ইন দ্য লাইট অফ হোয়াট উই কি বলো? নো, এখানে তোমার এখানে আসার পর দেখো যে একটা এখানের যে সমাজ, ওই যে ইন দ্য লাইট অফ হোয়াট উই নো কার লেখা? জিয়া হায়দার রহমান। এখানের মধ্যেও যে একটা অন্তঃসার শূন্যতা আছে, অন্তঃসার শূন্যতা। ধরো আমাদের সমাজ সংস্কৃতিতে যেরকম মানে যেভাবে ছিল, বাবা মা একটা আদি একটা পারিবারিক কাঠামো, ঠিক আছে, এখন কিন্তু এখানে কিন্তু সেটা কি নাই বলো? যখন তোমার 18 বছর হয়ে যাচ্ছে, হিজ হিজ হুজ হুজ, ফলে এই যে দেখো তার বৃদ্ধ বাবা মা ছিল, কিন্তু পুত্ররা এতটুকু অনুভব করেনি যে তার বাবা মায়ের কি করতে হবে, তার বাবার টেক কেয়ার বা তার বাবার কি নিতে হবে বলো, ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, বা তাকে একটা বাঁচায় রাখার মতো স্বপ্ন দেখাইতে হবে। এইভাবে ছেলেরা প্রতিষ্ঠা হয়নি। ফলে এখন এই যে এইগুলার কারণে কিন্তু আমেরিকান সরকার একটা কাজ করছে, এটার নাম হলো হোম কেয়ার। হোম কেয়ার বুঝছো কিনা? বৃদ্ধাশ্রম। হোম কেয়ার আগে বৃদ্ধাশ্রম ছিল। আগে হলো ওই তো যখন বৃদ্ধ হয়ে গেলে, যখন ছেলেমেয়েরা টেক কেয়ার করতো না, তখন তোমার এই আশ্রমে নিয়ে দিত, ফলে সরকারের অনেক টাকা ক্ষতি হইতো। সরকারের ওখানে নতুন একটা কাজ করছে, হোম কেয়ার চালু করছে, যে তুমি তোমার বাবা মায়ের যদি দেখাশোনা করো, তাহলে ওই বৃদ্ধাশ্রমে যেই টাকাটা খরচ হইতো সেই টাকাটা তোমার দেওয়া হবে। এখন আবার কি হলো বলো? এখন আবার মারামারি কি নিয়ে বলো তো? বাবা মারে মা সবাই বাবা রাখতে নিয়ে। চায়, হ্যাঁ, কে হ্যাঁ রাখতে হ্যাঁ। চায়,
রাখতে চাই, মানে রাখলেই তো কত, ধরো 2,500-3,000 করে এভারেজ পাই। $3,000, দ্যাট মিনস নট ইজি থিং মাছ। বাংলাদেশে $3,000 মানে 3.5 লাখ টাকার মতো, তাই না? তো জি স্যার। তো ধরো বাবা মা দুইজনে থাকলে তার কিন্তু আর কোনো কাজ টাজ না করলেও চলে। ওই শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মুরব্বী বয়সের কেউ, মুরব্বী কিসিমের কারণে না রাখতে পারলেই হয়। বুঝছো বিষয়টা? স্যার তাহলে হ্যাঁ হ্যাঁ, ফলে পয়সা এই যে ডেথ অফ এগুলোই কিন্তু ওনারা তো এইগুলা থেকে, এই যে ডেথ অফ সালসম্যান থেকে, বুঝছো কিনা বিষয়টা? ইতিহাস সেভাবে তৈরি হয়েছে। আচ্ছা একটু একটা মিনিট আমার একটা বিরতি দাও। স্টিফেন হকিংটা একটু পড়ো, একটা মিনিটের উপরে শোনো। স্টিফেন হকিং, 1 মিনিট। স্টিফেন হকিং 8 জানুয়ারি 1942 থেকে 14 মার্চ 2018। স্টিফেন উইলিয়াম হকিং বিশ্বের শ্রেষ্ঠ তাত্ত্বিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তিত্ব। তাকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম গণ্য করা হয়। হকিং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর থিওরিটিক্যাল কসমোলজির গবেষণার প্রধান ছিলেন। তিনি 1779 থেকে 2009 পর্যন্ত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসীয় লুকাসীয় অধ্যাপক ছিলেন। পদার্থবিজ্ঞানের হকিংসের 2টি অবদান সর্বত্র স্বীকৃত। প্রথম, জীবনে সতীর্থ রাজার পেনরোজের সঙ্গে মিলে সাধারণ আপেক্ষিকতায় সিঙ্গুলারিটি সংক্রান্ত তত্ত্ব। হকিং প্রথম অনিশ্চয়তার তত্ত্ব কৃষ্ণবিবর ঘটনা দিগন্তে প্রয়োগ করে দেখান যে কৃষ্ণবিবর থেকে বিকিরিত হচ্ছে কণা প্রবাহ। এই বিকিরণ এখন হকিং বিকিরণ অথবা কখনো কখনো বেকেনস্টাইন হকিং বিকিরণ নামে অভিহিত। 2002 সালে বিবিসির সেরা 100 ব্রিটনস জরিপে তিনি 25তম স্থান অধিকার করেন। আমি আরো একটা মিনিট সময় নিলাম, একটু তোমরা একটু সময় দাও জাস্ট। ওয়েটিং ফর গডগ, অ্যাবসার্ড প্লে। হাজার নৈরাশ্যের মধ্যে কিছু একটা পাওয়ার প্রত্যাশায় মানুষের অন্তহীন পথ চলা, বিনিদ্র অপেক্ষা। ওয়েটিং ফর গডো নাটকে আমরা দেখি দুজন ব্যক্তি গডোর জন্য অপেক্ষা করছে, কিন্তু গডো আসলে কি বা কে, আদৌ গডো আছেন কিনা বা আসবেন কিনা তা তারা সত্যিকার অর্থে জানেন না, তবুও নিরন্তর অপেক্ষা করতে চলেছেন। নাটকটির মূল কথা এভরি ম্যান ইজ ওয়েটিং ফর।
আচ্ছা, আম, কি অবস্থা বলো, আছো কিনা তোমরা? জি স্যার। জি স্যার। তো কোথায় ছিলাম না, লাস্টে কোনটা কথা, ওই যে ডেথ অফ এ সেলসম্যান। স্টিফেন হকিং এটা বলা হয়নি। আচ্ছা, স্যার ডেথ তারপরে অফ হলো, সেলসম্যান তাহলে ডেথ অফ এ ব্র্যাকেট সেলসম্যান কার লেখা? স্যার আর্থার মিলারের লেখা। তো এটাতে ফলস আমেরিকান ড্রিম আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আচ্ছা, স্টিফেন হকিং। স্টিফেন হকিং এর লেখা হলো, স্টিফেন হকিং সম্পর্কে আমাদের এখানে যে তথ্যটা গুরুত্বপূর্ণ, বইয়ের নাম বলে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, দ্য থিওরি অফ এভরিথিং, দ্য ইউনিভার্স ইন এ নাটশেল। এই তিনটা বই, হ্যাঁ। গ্রন্থ তো এই তিনটাই, তাই না? এর মধ্যে সবচেয়ে বিখ্যাত কোনটা বলো? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। আচ্ছা, এখন বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে বলো? স্টিফেন হকিং স্যার। জি লেমেটার। লেমেটার ক্লাউড স্যার। লেমেটার। আর এটা কি আর ব্যাখ্যা করছে ব্যাখ্যাকারক হচ্ছে হলো, ইয়া দেখো কিন্তু উল্টা, এটা কিন্তু বিসিএস পরীক্ষার প্রশ্ন ছিল, হ্যাঁ। স্যার দুইটাই হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, মনে রাখবো, বিগ ব্যাং এর প্রবক্তা ছিলেন, উম, জনক হলেন কে বলো? জিলেন জি লেমেটার। লেমেটর। লেমেটার। আর এটার ব্যাখ্যা করছেন কে বলো? স্টিফেন হকিং। কিন্তু ওনার নামটি ব্যাখ্যা করার কারণে উনি বিখ্যাত হয়ে গেছেন, তাই না? জি স্যার, আমরা তো ওনার নামটাই বেশি জানি। ওকে, বইয়ের নামগুলো গুরুত্বপূর্ণ, কোনোটা বাদ দিও না। আচ্ছা, সল বেলুর লেখা। এবার হলো সল বেলুর লেখা হলো, তিনিও আমেরিকার বিখ্যাত। মনে রাখবো, এর আগে কিন্তু আমরা আমেরিকা পড়ি না, আমরা পড়ছি ইয়াতে মডার্নাইজের আগে কিন্তু আমেরিকান সাহিত্যিক খুব পড়ি নাই, তাই না? পড়ছি নাকি? না স্যার। সল বেলুর লেখা হলো, হি ইজ অ্যান আমেরিকান নোবেলিস্ট। তিনি আমেরিকা নোবেল পুরস্কার শান্তিতে, তিনি 1976 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। সল বেলুর লেখা, আমি একদিন ক্লাসে বলছিলাম, ওনার ইয়েটা হলো সিজ দ্য ডে। সিজ দ্য ডে মানে কি বলো? বলো, বর্তমানকে উপভোগ করতেছে বলে কিছু একটা। জাস্ট লিভ ফর টুডে, আজকের জন্য বাঁচুন। আজকের দিনটা যদি ভালো কাটে তাহলে অতীত ভালো হয় কিনা বলো? জি স্যার। জি স্যার। আর যদি অতীতটা ভালো হয়, আজকের দিনটা যদি ভালো কাটাই, তো অটোমেটিক্যালি আমার ভবিষ্যৎটা ভালো হবে কিনা? জি স্যার। এই যে যারা আজকে রেজাল্ট দিল, আজকের দিনটা যারা ভালো কাটাইছেন, এভাবে প্রত্যেকটা আজকে যারা ভালো কাটাইছেন, তারা কিন্তু আজকে কি হইলো, হাসি মুখে ফুটছে না? জি স্যার। ওকে, হ্যাঁ। তারপরে সল বিলো, সিজ দ্য ডে। তারপরে হলো স্যামুয়েল, আচ্ছা, সিজ দ্য ডে, হ্যাঁ, জাস্ট লিভ ফর টুডে। স্যামুয়েল বেকেট ইংলিশ এবং ফ্রেঞ্চ ভাষায় লিখতেন, তার বিখ্যাত গ্রন্থের নাম হলো ওয়েটিং ফর গডো। একটু আগে বলছি অ্যাবসার্ড প্লে। অ্যাবসার্ড প্লেটার বৈশিষ্ট্য হলো, ধরো প্রশ্ন করতেছে, আপনি কেমন আছেন? উত্তরে বললো যে আমি এখন ভাত খাচ্ছি। মানে ধরো প্রশ্ন এবং তার উত্তরের মধ্যে সংলাপগুলা অ্যাবসার্ড, অসংলগ্ন, প্লট নাই, অ্যাকশন নাই, কিচ্ছু নাই। তো অ্যাবসার্ড প্লে দ্বারা বোঝানো হয় সাধারণত লাইফ ইজ এজ অ্যাবসার্ড এজ এন অ্যাবসার্ড প্লে। জীবনটা সাধারণত কিসের মতোই বলো? অ্যাবসার্ড প্লে। দেখবো যে আসলে কোনো, এটা, তাই না, কোথা থেকে কোথায়, মানে একটা অসংলগ্ন গল্পের সমাহার, তাই না? লাইফ ইজ এ লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট, ওইটাকে অবলম্বন করে তিনি কিন্তু ওয়েটিং ফর গড লিখছেন, তাই না? মানে মোট কথা হলো যে উই আর ওয়েটিং ফর সামথিং, মানে এই যে নাটকটির মূল কথা হলো এভরি ম্যান ইজ ওয়েটিং ফর সামথিং, বাট অ্যাকচুয়ালি ফর হোয়াট হি ডাজন্ট নো। প্রত্যেকটা মানুষই কিন্তু, আমরা ধর ওই যে বললাম না, একটা না কিছুর জন্য ওয়েট করে আছি। এই মুহূর্তে তোমরা কিসের জন্য ওয়েট করতেছো বলো তো? স্যার ওয়েটিং ফর আ জব। না, বিসিএস প্রিলিমিনারি। এই মুহূর্তে ধরো টার্গেট হলো 46 জব প্রিলি। তো আছে, 46 প্রিলি, এরপরে রিটেন দিবা, এরপরে ভাইবা দিবা, সব হয়ে গেল। তারপরে কি বলো? বিয়ে শাদী পরে বাচ্চা কাচ্চা, আবার ওদেরকে স্কুলে ভর্তি করানো, মানে উই আর ওয়েটিং ফর সামথিং। কিন্তু ওয়েটিং ফর গডও, আসলে গডটা যে কি তিনি এটা স্পষ্ট করেন নাই। গডটা কি? গডটাই হলো রহস্য, ওয়েটিং ফর গডও। ঠিক আছে, তো লাইফ ইজ এজ অ্যাবসার্ড এজ এন অ্যাবসার্ড প্লে। ওকে, তাহলে এটা হলো বিষয়, মানে আলটিমেট, হোয়াট ইজ দ্য আলটিমেট আর ফিলোসফি এটা অফ কি লাইফ? গোডো বলতে কি অজানা কিছুকে বোঝাচ্ছে? গড মানে কিছু না, তুমি যেটা মনে করো সেটাই গড, মানে উই আর ওয়েটিং ফর সামথিং।
গড মানে গড হইতে পারে, গড মানে জিসাস ক্রাইস্ট হইতে পারে, গড মানে হলো যে তোমার প্রিয়তম হইতে পারে। আসলে গড ওটা কি আল্লাহ জানে, মানে আমি নিজে জানি। আমি গড মিন সামথিং ফর হোম অর ফর হুইচ আই এম ওয়েটিং। এবং এই আশা নিয়ে, তাকে পাওয়ার আশায় আমি সময় কাটাচ্ছি, অতিবাহিত করে আছি, বেঁচে থাকার স্বপ্ন দেখি। তুমি যদি বলো, উম, যদি তোমারে বলি, জাস্ট ইফ ইউ থিঙ্ক, মানে রুডলেস, মানে তুমি যদি খুব নির্মম ভাবে ভাবো, হোয়াট ইজ দ্য সিনপসিস অফ লাইফ? সিনপসিসটা কি জানো কিনা? উই আর জাস্ট পাসিং এ টাইম। মানে ওয়েটিং ফর গডের আলোকে যদি বলো, উই আর জাস্ট পাসিং এ টাইম অন এন ফর ইটার্নাল দিস। জার্নি বাই ডুইং সামথিং। কিছু একটা করে আমরা একটা সময় যাপন করছি, আমি, তুমি, আমরা সবাই। এই যেমন ধরো তোমরা, এই যখন তোমরা লিটারেচার পড়াইয়া সময় যাপন করতেছি, একটু পরে ধরো আহ আজকে ভার্সিটি বন্ধ, ভার্সিটিতে যাব, একটু ওয়ার্কে যাব, ওদের সাথে সময়, বাচ্চাদের সাথে খেলবো, একটু ঘোরাঘুরি করব, বাই ডুইং সামথিং। এভাবে করে আমার টাইম একটা পাস করা লাগবে, বুঝছো কিনা? এই জন্য এই ওয়েটিং ফর গডের যে মূল ফিলোসফিটা, উই আর জাস্ট পাসিং এ টাইম অন দা ওয়ে অফ ইটার্নাল জার্নি জাস্ট বাই ডুইং সামথিং। তো ডুইং সামথিংটাই হলো বড় সমস্যা। আমরা কেউ ডুইং সামথিংটা কিলাকিলি করি, মারামারি করি, পরশ্রী কতরাগরি করি, আর কেউ ভালোভাবে সময় কাটাই। তো আমরা উই ওয়ান্ট টু টাইম আওয়ার পাস সাবলাইম নোবেল ইন এ নোবেল ওয়ে, একটা দারুণ ভাবে সময়টা যাপন করতে চাই, ভালোভাবে। এই পার্থক্য। আমরা সবাই, আমি, তুমি, শেখ হাসিনা, হুসাইন মোহাম্মদ এরশাদ, sorry, মরহুম তো চলে গেছেন, খালেদা জিয়া, মির্জা ফখরুল, ওবায়দুল কাদের, আমি, তুমি, আমরা সবাই জাস্ট পাসিং এ টাইম, এবং আমরা একটা গন্তব্যে যাচ্ছি কিছু একটা করার মাধ্যমে। বাই ডুইং সামথিংটাই হলো প্রবলেম। কেউ মিন কিছু করছেন, কেউ নোবেল কিছু করছেন। আমরা কিভাবে কাটাইতে চাই বলো সময়টা? কিভাবে বলো? ডুইং সামথিং, নোবেল, এই হলো বিষয়। ওকে, হ্যাঁ। তারপরে তাহলে ওয়েটিং ফর গড, হ্যাঁ। তো ওই এখানে নাথিং টু বি ডান, এটাও ইয়ারই কথা, কার কে বলো? ওয়েটিং ফর গড। সেলমা লেগেরফ প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন 1909 সালে। বাদ স্যামুয়েল হান্টিংটন, উনার নাম শুনছো? এই যে ইরাক যুদ্ধ টুদ্ধ হইলো না, বুশের যত আক্রমণ ছিল, বুশ ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সড বাই by the famous book of Samuel Huntington, The Clash of Civilization, Next Pattern of Conflict। তো তিনি 1993 সালে প্রকাশিত এই প্রবন্ধে হান্টিংটনের ভবিষ্যৎ 60টি সভ্যতার মধ্যে, যে ইন্ডিয়ার সাথে চীনের যুদ্ধ হবে, দ্বন্দ্ব থাকবেই, তারপরে মুসলিম বিশ্বের সাথে পশ্চিমাদের যুদ্ধ লাগিয়ে থাকবে, এরকম 7টা সভ্যতার দ্বন্দ্বের কথা বলছেন। তোমার রাখবে যে ধারণা করা হয় যে ওই বুশ যে ইরাক, ইরান এগুলোতে হামলা চালাইতে যে প্ররোচিত হয়েছেন, এর পিছনে অন্যতম ইয়ে ছিল কি বলো, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। বলছে যে এই সংঘাতটা সবসময় থাকবেই, ওরা কেউ কারোর বন্ধু না, বন্ধু হইতে পারেও না। ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, হ্যাঁ। সালভেদর ডালি, বাড়ি স্পেন, আর কিছু লাগবে না। সৈয়দ মুস্তফা আলী, দেশে বিদেশে স্যার, নিশ্চয়ই তোমরা পড়ার কথা, ভ্রমণ কাহিনী। সভ্যতার সংখ্যা কি 7টা ছিল? হ্যাঁ, 7টা সভ্যতার কথা বলছিল। এর মধ্যে আমার কয়েকটা মনে আছে। একটা হলো তোমার চীন, ভারত, পশ্চিমাদের সাথে, মুসলিম বিশ্বের সাথে পশ্চিমা, এরকম সেভেন সেভেন সিভিলাইজেশন, হ্যাঁ। এরপরে হলো সৈয়দ মুস্তফা আলী, দেশে বিদেশে, ইন এ ল্যান্ড ফ্রম হোম, এ বেঙ্গালি ইন আফগানিস্তান, অনুবাদ করছেন নজরুল আফরোজ। বইটার নাম দেশে বিদেশে। সৈয়দ আলী হাসান, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক, তাই না? জি তো স্যার। তার তিনি, ওই যে আমি একটা গল্প বলছিলাম যে গল্প বলবো, মনে আছে কিনা? এই যে সফোক্লিস, হ্যাঁ, সফোক্লিসের লেখা ইডিপাস রেক্স। ইডিপাস রেক্স এর গল্পটা আগামী ক্লাসে শেষ করবো। ইডিপাস রেক্স এর বঙ্গানুবাদ তিনি করছেন। তিনি আমেরিকার জাতীয় কবি হুইটম্যানের বাংলা অনুবাদ প্রথম করছেন।
ইডিপাস রেক্সের লাস্ট কথাটা আমি আগামী ক্লাসে বুঝিয়ে বলবো, হোয়েন উইজডম ব্রিংস নো প্রফিট টু বি ওয়াইজ ইজ টু সাফার। এটা একটা সাংঘাতিক কথা, লিখে রেখেও। ইডিপাস একদম লাস্টে আর কি শেষের দিকে এসে বলছিলেন যে জ্ঞান যখন কোনো কাজে আসে না, জ্ঞানী হওয়াটা তখন শুধু দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এই কি কঠিন নির্মম কথা, হোয়েন উইজডম ব্রিংস নো প্রফিট। এই যে তুমি পড়াশোনা কি কি সাবজেক্টে কে কি কি করছো বলো একটু আমারে। স্যার ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স ম্যানেজমেন্টে অনার্স বিবিএমবিএ। মাস্টার্স, বিবিএমবিএ। এরপরে ধরো কত নোটশিট হাবি জাবি, কত ডিপার্টমেন্ট মনে আছে কিনা, কত হুলস্থুল কাজ করবেন না এই যে প্লাসটা জি পাওয়ার জন্য। স্যার। তারপরে আহারে কত দৌড়ঝাঁপ। এখন গৃহিণী হয়ে গেলা, দৌড়, এখন ভর্তি, ধরো ফর্ম আলটিমেটলি ফিল। গৃহিণী হয়ে গেলা। আমার ধরো আরেকজন মুদি দোকান দিয়ে বসলো। উম, তো ওই যে জ্ঞান তো আর কাজে লাগতেছে না, তাই না? তো হোয়েন উইজডম ব্রিংস নো প্রফিট, তখন এই জ্ঞান অর্জনটাই তখন তোমার শুধু দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। তুমি সার্টিফিকেটের কথাই বলো, হোয়েন সার্টিফিকেট ব্রিংস নো প্রফিট, এই যে সার্টিফিকেট কোনো কাজে আসতেছে না, ধরো তোমাদের তো আর কয়েকদিন পরে সার্টিফিকেট শেষ হয়ে যাবে, অকেজো। তো টু বি ওয়াইজ টু অ্যাচিভ সার্টিফিকেট ইজ টু সাফার, সার্টিফিকেট তোমার পুরাই শেষ করবে। সৈয়দ অলিউল্লাহ লাল সালুতে লিখছেন দ্য ট্রি উইদাউট রুটস। সৈয়দ অলিউল্লাহ, শায়েস্তা ইকরামুল্লাহ ফ্রম পূর্ব টু পার্লামেন্ট। স্যার এই উক্তিটা কার ছিল স্যার? সৈয়দ আলী হাসানের না না, ইডিপাসের? ইডিপাসের লাস্ট প্যারা এটা বলছিল। কেন এটা বলছিল এটা গল্পটা বললে বুঝতে পারবা। উনি যারা কি এবং ওনার মাকে বিয়ে করছিল না এটা ভুলক্রমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সে তিনি তার বাবাকে হত্যা করছে না কি বিয়ে করছে না। টু বি ওয়াইজ ইজ টু সাফার। হ্যাঁ, টু বি ওয়াইজ ইজ টু সাফার। তুমি জ্ঞানী হওয়াটা দুর্ভোগের কারণ, জানো? জি জ্ঞানী স্যার। জি হওয়াটা স্যার। কেন বলো, যেমন একটা উদাহরণ দাও। যেমন অনেক আমি আমার কথা ফোর্সের মাঝখানে জ্ঞানী গুণীর কোনো কথা বলে তাদের সাথে পারবেন না। হুম, হুম, সবাই জ্ঞানী ধরেই হওয়াটা নেয় সে এটা জানে। উম, না বোঝো নাই। যেমন ধরো আমি জ্ঞান অর্জন করলে মানুষ দুর্বল যত বেশি। যেমন ধরো আমি একটা কথা বলি, যেমন ধরো আমি না এই ল্যাপটপ ওপেন করলেই আমার মনটা খারাপ হয়ে যায়। কেন? ল্যাপটপ ওপেন করে ধরো আমি গুগলে ঢুকি না, গুগলে ঢুকলে কিন্তু ইন্টারন্যাশনাল নিউজ গুলা কিন্তু তোমার চোখের সামনে চলে আসে। আসলে মোটামুটি 80% নিউজ কি নিয়ে আসে বলো এই মুহূর্তে? নির্বাচন। হতাশা নিয়ে আসে, কি নিয়ে আসে? দারুণ নিউজ। একদম পুরা নিয়ে আসতেই থাকে, তাই না? এই ধরো গত ওভার নাইটে 250 জন মেরে ফেলছে, এই যে কি মানে মেসাকার, তাই না? দেখবে যে রাইট। তোমার কি মন, ধরো আমি পড়াশোনাও জানি না, আমি কোনো কিছু জানি না, আমি ধরো কি উম, জমিতে উম, বীজ রোপণ করতেছি, আমার কি মানে এই কষ্টটা হইতো যেটা আমি ল্যাপটপ ওপেন করার কারণে হয়েছে? না স্যার, বুঝছো না বিষয়টা? জানতেন হ্যাঁ, এগুলা নিয়ে। তুমি জানার কারণে কি হয়েছে বলো, জানাটাই এগুলা নিয়ে দুর্ভোগের কারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি জানতেছো বলে দুর্ভোগ, তুমি জানো না দেখো যে কোনো দুর্ভোগ নাই। মানে ধরো এটা কিন্তু, এটা তোমার কি তীব্র কষ্ট হয় কিনা আমি জানি না তোমার কারোর কাছে, এই যে চারিদিকে যে এই যে মানে গুলি করে মেরে ফেলতেছে, এই যে এটা এই মৃত্যুর খবর, মানুষের স্যাড নিউজ গুলো তোমার কষ্ট দেয় কিনা? জি জি স্যার। স্যার। কিন্তু যদি আমি এরকম গ্রামে একজন গৃহিণী হইতাম, কোনো কিছু নাই, তাই না? তুমি ফেসবুক চালাইতেছো, মানুষের কষ্ট খবর শুনে কিন্তু তুমি কষ্ট পাচ্ছ। টু বি ওয়াইজ ইজ টু সাফার। হ্যাঁ, এটাই বলা হয় আর কি, টু বি ওয়াইজ ইজ টু সাফার। হ্যাঁ, তুমি যত কিছু জানবা ততই দেখবে যে আহ, নিজের অন্তঃশূন্যতা বের করবা, নিজের আমি অস্তিত্বহীনতায় ভুগবা, নিজের দুর্বলতা গুলো ফুটে উঠবে, তাই না? টু বি ওয়াইজ ইজ টু সাফার, এটাই বলা হয় যে সেই এই লাইনটাই, এটাই বিখ্যাত, এটা একটা প্রবাদ তুল্য কথা আর কি, টু বি ওয়াইজ ইজ টু সাফার। আমি জেনেছি বিদায় কি বলো, আমি দুর্ভোগী রয়েছি। তাহলে আমি যে কত দিক দিয়ে জানি, আমি মানুষের দুঃখ দুর্দশা জানতেছো, আমি দুঃখের কারণ, আমি নিজের অস্তিত্বহীনতা জানি, আমি নিজের অন্তঃসার শূন্যতা আমি জানতে শিখছি, ফলে আমি দুঃখী। ওকে, হ্যাঁ। স্যার আমি একটু বলি। হুম, হ্যালো বলো। স্যার, আমি একটু বলতে পারি? হুম, স্যার এই যে আমাদের বিভিন্ন দৈনন্দিন জীবনে আমরা চাকরি করি বা পড়াশোনা করি, তো আমরা যদি এই জায়গার বিভিন্ন আন্তঃসম্পর্কগুলো বুঝতে পারি, কোনটা কেন হচ্ছে, হুম, কি করলে এই সমস্যা থেকে বের হয়ে যাওয়া যায়,
এগুলো বুঝতে পারছি, বিচার বিবেচনা করতে পারছি, যুক্তি দিয়ে এটার ন্যায় অন্যায় বোধটা বের করতে পারছি, তার মানে আমি জ্ঞানী। তো যখন এটা পারি, কিন্তু আমি যা চিন্তা করতেছি সেটা অ্যাপ্লাই করতে পারি না বা ইমপ্লিমেন্ট করতে পারি না, তখন কষ্ট পাইতে হয়। ট্রুলি, হ্যাঁ, শিওর, আমি আনডাউটেডলি দেখতে পাচ্ছি এটা অন্যায়, বুঝতে পারছি, কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারছি না বা অ্যাপ্লাই করতে ওটাকে পারতেছি না। সবাইকে বুঝাইতে পারতেছি না, তখন কষ্ট হয়। আর যদি আমি শিওর, কিছুই না বুঝতাম, আমার যুক্তি দিয়ে বিচার বিবেচনা করার ক্ষমতাই না থাকতো, তাহলে আমার এগুলো কোনো কিছুতেই কষ্ট লাগতো না। শিওর, শিওর, তখন আমি আর সবার মতো সাধারণ জীবন যাপন করতে পারতাম। ফেসবুকে 2টা ছবি দিলাম, আর সবাই মিলে ট্রিটে গেলাম বা মজা করলাম, হইচই করলাম, আমার লাইফটা অন্যরকম আনন্দদায়ক হয়ে গেল। ট্রুলি। তাহলে এটা একদম চমৎকার কথা। তাহলে মনে করতে হবে যে শুধু দেখো যে মানে যারা জ্ঞান অর্জন করতেছেন, মানে অর্থাৎ তুমি জানতেছো কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছো না, অথবা এই যে উম, উম, কিন্তু কোনো প্রতিকার করতে পারতেছো না, ফলে কি হচ্ছে বলো? আলটিমেটলি দুর্ভোগটা কে পোহাচ্ছেন? ফলে আর যিনি জানেন না তিনি কি করতেছেন? তিনি তো নির্বিঘ্নে ভালোই আছেন, তাই না? দেখো আমরা যারা পড়াশোনা করতেছি, এই চারিদিকের পরিস্থিতি যেভাবে আমাদেরকে পীড়া দেয়, আর যিনি একদমই পড়াশোনা করেন না, যিনি এই বিষয়ে কোনো খোঁজ খবর নাই, তার কি সেরকম পীড়া আছে? তোমার মাঝে মধ্যে মন চায় না যে যে আমি ওই সংঘাতটা যে আমি যদি পারতাম এভাবে যে থামাই দিতাম কঠোর ভাবে ধইরা, এরকম মন চায় না? জি কিন্তু স্যার। এটা কি আমি পারছি? পারি না, না পারাটাও কি আমার বলো বেদনার কারণ? কষ্ট একদম, ব্যর্থতা। টু বি ওয়াইজ ইজ টু সাফার। আচ্ছা, টিএস এলিয়ট, টিএস এলিয়ট তো হলো 1988 সালে জন্মগ্রহণ করছেন। কোনো তথ্য বাদ দিও না, আমি কিন্তু পঞ্চপাণ্ডবের মতো করে বলছি, খুব গুরুত্বপূর্ণ। টমাস স্টিয়ার্নস এলিয়ট 1988 সালে জন্মগ্রহণ করছেন, উম, আমেরিকাতে জন্মগ্রহণ করছেন, 39 বছর বয়সে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন। থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ, মনে রেখো, থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ এর জন্য বিখ্যাত। থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভটা কেমনে বুঝায় শোনো। ট্রান্সফার অফ নলেজ, কিন্তু ট্রান্সফার অফ নলেজ কিন্তু বিভিন্ন ভাবে হয়, জানো? একটা হলো পজিটিভ ট্রান্সফার অফ নলেজ, নেগেটিভ ট্রান্সফার অফ নলেজ, আর একটা হলো জিরো ট্রান্সফার অফ নলেজ। কি কি বলতে চাচ্ছিলাম যে তোমার থিওরি অফ অবজেক্টিভ অফ কোরিলেটিভ। হ্যাঁ, অবজেক্টিভ কোরিলেটিভ। তাহলে জ্ঞানের তিনটা ট্রান্সফার হয়, এটা কি বলো? পজিটিভ, নেগেটিভ, জিরো। আর একটা হলো জিরো। তোমার তিনটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। তো মনে রাখবা যে পজিটিভ নেগেটিভ ট্রান্সফার কেন কি, ধরো তুমি ভয়েস পড়তেছ, ন্যারেশনে যে আবার ভয়েস গুলাই ফেলতেছ, বুঝছো? ধরো লসাগুর অংশ গসাগুতে যে তুমি কি করতেছো বলো, তালগোল পাকাইতেছো, এটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ স্যার। নেগেটিভ ট্রান্সফার। আবার ধরো তুমি এখানে তুমি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ট্রাজেডি, ট্রাজেডি কি এটা বুঝছো, বোঝার পরে ওথেলো পড়ার সময় বুঝছো যে এটার মধ্যে ট্রাজেডি বৈশিষ্ট্য বিদ্যমান। অথবা তুমি বাংলা সাহিত্যের মধ্যে ইডিপাস রেক্স পড়ছো, এখন ইংরেজি সাহিত্যে এসে আবার দেখলা যে এখানে সৈয়দ আলী হাসান পড়ার সময় কি পড়ছো বলো, ইডিপাস রেক্স এর নাম শুনছো, আবার এখানে এসেও তুমি ইডিপাস রেক্স পড়ছো ইংরেজি সাহিত্য পড়ার সময়। তাহলে তুমি এটা সমন্বয় তৈরি করতে পারছো, এটা কি? পজিটিভ। পজিটিভ, তাই না? পজিটিভ ট্রান্সফার অফ নলেজ। আর একটা হলো ধরো একটা বিষয় পড়ছো আর একটার উপরে ওই জ্ঞান কোনো জায়গায় কাজে লাগতেছে না, মানে ধরো একটার প্রভাব আর একটার উপর কোনো মতেই পড়ছে না, ওইটা কি? জিরো ট্রান্সফার অফ নলেজ। তো মনে রাখবো যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের কি হয়, নেগেটিভ ট্রান্সফার অফ নলেজ। নেগেটিভ ট্রান্সফার অফ নলেজ মানে কি? দেখো যে তুমি পড়তেছো না, পড়ার সময় দেখবা যে ওই অন্য বিষয়, অন্যান্য বিষয়ের কথা
অন্যান্য বিষয়ের জ্ঞান তোমার মনের অন্তরালে দেখবে যে প্রভাব বিস্তার করতেছে। ধরো তুমি পড়তেছো এটা কিন্তু ভাবতেছো আরেকটা বিষয় নিয়ে, এমনটা হয় কিনা, যেটা স্ট্রিম অফ কনসাসনেস বলা হয়, চেতনার অন্তশীল প্রবাহ। জেমস জয় যেটা বের জি করছেন, স্যার এমনটা হয় অনেক কিনা। এইটাই হলো বিষয় যে অবজেক্টিভ কোরিলেটিভ। অবজেক্টিভ কোরিলেটিভ হলো ধরো এক বিষয়ের প্রভাব অন্য বিষয়ের উপর মোটেও পড়বে না। তুমি ধরো এখন লিটারেচার ক্লাস আপাতমস্তক তুমি আমার সাথে আছো, আবার এখন চলে গেছো অন্য একটা বিষয় পড়তেছো, অন্য একটা বিষয় ডিল করতেছো, এই লিটারেচার ক্লাসের প্রভাব ওইটার মধ্যে তুমি পড়লো না। তুমি মানে এই 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 বিষয়টা হলো মানে জিরো ট্রান্সফার অফ নলেজ। এটা হলো কি বলো, অবজেক্টিভ কোরিলেটিভ মূল বিষয়, মানে একটা বিষয়ের প্রভাব অন্য বিষয়ের উপরে না পড়া। তারপরে এ থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ মনে রেখো। তারপরে কোথায় ছিলাম না, আচ্ছা, এজরা পাউন্ড তার কোলাবোরেটর ছিলেন। দ্য লাভ সং অফ আলফ্রেড জে প্রুফর্ক, তার আর একটা বিখ্যাত কবিতা মনে রাখবা যে লাভ সং অফ আলফ্রেড জে প্রুফর্ক, বুঝছো? সেখানে একটা বিষয় লাভ সং অফ জে আলফ্রেড প্রুফর্ক, তাকে বলা হয় মডার্ন হ্যামলেট। বলো কি বলা হয়? মডার্ন হ্যামলেট। হ্যামলেটের বৈশিষ্ট্য কি? ডিলেমা। ডিলেমা। তাহলে এই যে দেখো যে এই আলফ্রেড, ওই সে যে মেয়েটাকে পছন্দ করে সে কি করতে পারে না বলো, মুখে বলতে পারে না। সে মনে প্রাণে আপাদমস্তক ওই মেয়েটাকে পছন্দ করে, কিন্তু সামনে যাওয়ার পরে সে ভিন্ন ভান করে। অর্থাৎ আলফ্রেড যে প্রুফর্কের, যে আলফ্রেড প্রুফর্ক আর আমরা সবাই উই অল আর হ্যামলেট, উই অল আর যে আলফ্রেড প্রুফর্ক। মনে রাখবে যে আমাদের মনের কথা আর আমাদের মুখের কথা দুইটার মধ্যে কি আছে বলো, মনে যা ভাবছি তা আমরা প্রকাশ করতে পারছি না। বিষয়টা বুঝছো কিনা? আমাদের ভিতরে কি কয় সত্তা কাজ করতেছে বলো? প্রত্যেকটা মানুষের ভিতরে কি দুই দ্বৈত সত্তা কাজ করে। হ্যাঁ, তুমি দেখবে যে ওই তোমার বন্ধু তাকে যা বলতে চাচ্ছ, তুমি যা ভাবছো কিন্তু তা বলতেছো কি বলো, উল্টাটা, অন্যটা। আমার মনের ভাবনাটা তার কাছে কিন্তু অবিকল প্রকাশ করি না। কারণ আমার ভিতরে প্রত্যেকটা মডার্ন ম্যানের ভিতরে কয়টা সত্তা আছে বলো? দুইটা। দ্বৈত সত্তা। এই যে ধরো একটু আগে সরকারের ব্যর্থতা যখন আমরা বলতে যাচ্ছিলাম, তখন আমরা কি করছি বলো? দ্বৈত সত্তার ভূমিকা নিছি কিনা? মনে তোমার যা ছিল তাকে তুমি মুখে প্রকাশ করার সাহস পেয়েছো বা করার চিন্তা করছো? করছো কিনা বলো? করে নি। না স্যার। তো প্রত্যেকটা মডার্ন ম্যান হলো যে আলফ্রেড প্রুফর্ক। তাহলে আলফ্রেড প্রুফর্কের সাথে আমি কার মিলাইলাম বলো ঐতিহাসিক চরিত্র? হ্যামলেট। আর তার শ্রেষ্ঠ কবিতার নাম চলে আসো, ও এটা একটা ড্রামাটিক মনোলগ, নিশ্চয়ই ড্রামাটিক মনোলগ তো তোমরা শুনছোই, তাই না? তার বিখ্যাত কবর কবিতার নাম নাটকটাও ড্রামাটিক মনোলগ না? কবর হ্যাঁ, নাটক। কোন ড্রামাটিক মনোলগের শ্রেষ্ঠ কবি কে? রবার্ট ব্রাউনিং। থ্যাংক ইউ সো মাচ। এবার যদি বলো তার বিখ্যাত ইয়াটার নাম হলো দ্য ওয়েস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ড হলো অবাসযোগ্য ভূমি। তো এখানে এই কবিতা তিনি হিন্দু মিথ বহুত কিছু নিয়ে আসছেন। হ্যাঁ, কিন্তু এটা মনে করা হয় যে আধুনিক যুগের শ্রেষ্ঠ, কি বলো, যদি বলো যে বিংশ শতাব্দীতে শ্রেষ্ঠ কবিতা কোনটা, তো অনেকেই তোমার ওয়েস্টল্যান্ডের নাম বলে ফেলবে। তো ওয়েস্টল্যান্ডে এটা 5টা খণ্ড আছে, একটু বলতেছি তোমার 5টা খণ্ড। একটা হলো দ্য বারিয়াল অফ দ্য ডেড, হ্যাঁ, এ গেম অফ চেস, দ্য ফায়ার সারমন, ডেথ বাই ওয়াটার, হোয়াট দ্য থান্ডার সেইড। এই 5টা খণ্ড আছে দ্য ওয়েস্টল্যান্ড কবিতার মধ্যে। তো কি বললাম, তো হোয়াট, আচ্ছা এখন বলো, শোনো, এখন তোমার যদি বলো যে সিনোপসিসটা বলার জন্য ওয়েস্টল্যান্ড কবিতার সিনোপসিসটা কি,
হ্যাঁ ওয়েস্টল্যান্ড। এখন শোনো, আরেকটা কথা বলে আর কি, টি.এস. এলিয়টের কবিতার প্রথম বঙ্গানুবাদক কে সেটা বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আর এমনি এছাড়াও এলিয়টের কবিতা নামে একটা কাব্যগ্রন্থ কে লিখছে বলো। এই তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন স্যার। বিষ্ণুদে। 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 বিষ্ণুদে লিখছেন। আর তোমার ইয়ে হলো মনে রাখবো যে তো টি.এস. এলিয়ট, তো এই ওয়েস্টল্যান্ড কবিতার মধ্যে তুমি যদি বলো যে এখানে যেই বিষয়টা তিনি উপস্থাপন করছেন, স্পিরিচুয়াল ডেকাডেন্স অফ হিউম্যান বিং, তিনি ধরো এটাতে তিনি বুঝাইলেন যে পৃথিবীতে সব প্রাণী যখন খাবার গ্রহণ করে বলো, তার মাথা এবং পেট সমান্তরাল হয়। দেখো দেখো তো, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, জিরাফ, মাথা পেট কি থাকে বলো। প্যারালাল ভাবে থাকে। প্যারালাল মানে সমান। তাহলে মানে তার বিবেক বুদ্ধি আর জৈবিক চেতনা কি বলো। এক। এক সমান। একমাত্র প্রাণী যে খাবার গ্রহণ করার সময় মাথা উপরে পেট নিচে থাকে, এটার নাম কি বলো। জিরাফ না মানুষ। বানর। মানুষ। শিওর? হ্যাঁ। তাহলে এটাই সৃষ্টি নিদর্শন যে তার বিবেক বুদ্ধি উপরে, জৈবিক চেতনা কি বলো নিচে। কিন্তু তিনি বুঝাইছেন এই কবিতার মধ্যে, যখন মানুষ এবং মানুষ আর পশুর মধ্যে, অর্থাৎ তার মানুষের যখন তার কথা শোনা যাচ্ছে না। তোমার যখন মানুষ মানুষ আর কি বলো, ওই বিবেক বুদ্ধি আর জৈবিক চেতনা কি হয় বলো, সমান্তরাল হয়, তখন কি হয় না বলো তো, তখন কি, তখন পৃথিবী কি হয় সেটা বলো। ওয়েস্টল্যান্ড, অবাসযোগ্য, এখানে আর কোনো বসবাসের যোগ্য, এখানে আর বসবাসের যোগ্য, উম, এই পৃথিবী আর তখন বসবাসের যোগ্য নয় না, তখন সেটা ডাস্টবিন হয়। এই ওয়েস্টল্যান্ড দ্বারা তিনি কাকে বুঝাইছেন সেটা বলো। কাকে বুঝাইছেন বলো। ওয়েস্টল্যান্ড দ্বারা কাকে, এই ডাস্টবিন কি, কোনটা, কোন জায়গা, কোনটা ডাস্টবিন, কোন জায়গাটা অবাসযোগ্য। পুরো পৃথিবীটা কি তিনি বলছেন যে কি বলো, এখন ধীরে ধীরে কি হয়ে উঠতেছে বলো, ওয়েস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ড মানে হলো ডাস্টবিন হয়ে উঠতেছে, এখানে আর বসবাসের যোগ্য, কারণ মানুষের বলছে যে টেমস নদীর উপর দিয়ে যাওয়া যাচ্ছে আর নিচ দিয়ে যেটা যায়, দুইটা এক সমানে, দুইটা একই রকম। উপর দিয়ে কি যায় মানুষ, নিচ দিয়ে কি যায় বলো তো, কি যায় বলো না, পানি। তার কথাটা বুঝি নাই স্যার, এটা কি আপনার নেটের কারণে পারবো একটু বলতে? কি কতটুকু থেকে স্পষ্ট শুনছো বলো। ওয়েস্টল্যান্ডটা বলতে কি বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে ওয়েস্টল্যান্ড? ওয়েটল্যান্ড বলতে পুরো পৃথিবীটাকে বোঝানো হয়েছে। তুমি পুরো পৃথিবীর দিকে তাকাই দেখো, দেখবা যে মানুষ ওই যে ইটে মানে ইটের পর ইট, মাঝে মানুষ কি বলো কীট। আগের দিনের, আজ থেকে 100 বছর আগেও দেখবা মানুষের মধ্যে যে আধ্যাত্মিক বা আত্মিক যে একটা শক্তি ছিল, যে এই যে স্পিরিচুয়াল কমিউনিকেশনটা ছিল, এখন কি সেটা আছে কিনা সেটা বলো। ধরো এই যে তুমি ঢাকা শহরে দেখো, তুমি নিজের যে পাশের প্রতিবেশী পাশের বিল্ডিং এ কে আছে, তুমি দেখো যে বছরের পর বছর তুমি জানো না। যে ধীরে ধীরে যে মানুষের মধ্যে যে মানে একটা রোবোটিক সিচুয়েশন তৈরি হচ্ছে, আধ্যাত্মিক ক্ষমতা কইমা, যে একটা সময় মোরাকাবা, মুশাহাদা নাম শুনছে, ধ্যান, মোরাকাবা, মেডিটেশন, এগুলো ছিল না, মানে দেখো যে এগুলো কিন্তু ধীরে ধীরে মানে আত্মার ক্ষমতা শূন্য, হ্রাস নাই, কিচ্ছু নাই। এখন পুরাটাই হলো যান্ত্রিক মানুষ। তুমি কি দেখো আগের দিনে রবীন্দ্রনাথ, হ্যাঁ, নজরুলের যে প্রেমের কবিতাগুলো, মানে আগের দিনের যে প্রেমের কবিতাগুলা, এটা সম্ভব হয়েছে কি জন্য সেটা বলো তো। আধ্যাত্মিক চিন্তা ভাবনা, আত্মার টান ছিল, মানে দে ফিল দ্য সোল, তারা মানে কি মানে হৃদয়টাকে অনুভব করতে পারছেন। এখন কি সেই প্রেমের কবিতা আছে, নাকি একটু অশ্লীলতার দিকে বেশি ঝুঁকছে সেটা বলো। তার ফেসবুকে শেষ সব। তুমি দেখো এই যে পত্র উপন্যাসের দিকে যে সময় যেটা ডিমান্ড করে সেই সময় সেরকম করে লেখে মানুষ।
না মানে ডিমান্ড আজ থেকেই যে এই ধরো আজ এই একবিংশ শতাব্দীর আগের পুরো অংশটা দিকে তাকাও, যেই পরিমাণ মানে আত্মার চর্চা হতো, মানে মানে আত্মার যে মূল্যায়নটা হতো, আধ্যাত্মিকতা বলতে যেটা ছিল, রিলেশনশিপ বলতে যেটা ছিল, সেটা ধীরে ধীরে কি হয়েছে বলো, জৈবিকতার দিকে টার্ন করছে, অশ্লীলতার দিকে টার্ন করছে পৃথিবীতে, তাই না? তুমি দেখো, তুমি বাংলাদেশের দিকে তাকাও না, পুরা ওয়ার্ল্ড এর ইয়ার দিকে তাকাও, তাই না? ওকে, হ্যাঁ। আহ, তো ফলে বলো, ওয়েস্টল্যান্ড দ্বারা তিনি কি মূল ওয়েস্টল্যান্ডের মূল সিনপসিসটা কি? মানুষের কিসের ক্ষমতা হ্রাস পাইতেছে বলো? বুদ্ধি। আত্মিক ক্ষমতা, আত্মার টান। ধীরে ধীরে মানুষ কি হচ্ছে বলো, জন্তু বা পাশবিক বা রোবটিক হচ্ছে, এবং তার মধ্যে ধীরে ধীরে কি বলো, ওই যে মানে সে মানে সে আত্মার চর্চার চেয়ে বেশি চর্চা করছে কি বলো, সেন্সুয়াল। হ্যাঁ, স্যার মানে অনেকটা পশুর মতো জীবনযাপন, এই শুধুমাত্র যে আমি তার একটা মেসেজ বুঝো নাই তুমি, যে ধরো মানুষ আর পশুর মধ্যে কি, যে পশু যেমন নির্লজ্জ হয়ে উঠতেছে, মানুষও কি বলো ধীরে ধীরে একটা সময় তুমি মানুষের যে চিন্তা করছো, একটা সময় বুদ্ধিটা তুমি স্যার, দেখবা আজ থেকে তুমি রিলেশনশিপের ম্যারেজ আগের দিনে, ধরো তোমরা যখন আমরা যখন ছোট ছিলাম বা আমাদের পূর্বের প্রজন্মটা, এটা কি খুব সহজ ছিল বলো তো? না স্যার। আর এখন তুমি দেখো এই যে পুচকু, ওই যে এসএসসি ইন্টারমিডিয়েট করছে, দেখো যে দিয়ে দিচ্ছে ইন এ রিলেশনশিপ, এবং ক্লাস প্রকাশ্যে, 6 এবং সে খুব মানে এটা কোনো ইয়ে করতেছে না, এবং নির্লজ্জের মতো দেখবা যে এভাবে মানে হাত ধরাধরি করে হাঁটতেছে। এটা কি তুমি আজ থেকে গত 90-এর দশকে এটা কি চিন্তা করার সুযোগ ছিল এত সহজে? জি না স্যার। কথাই তো বলতে পারতো না মনে হয়। ধরো আমরা এসএসসি পর্যন্ত যেই সেন্স বহন করতাম, এখন কি তোমরা মনে করো এখন এই বর্তমান প্রজন্মের কথাই চিন্তা করে দেখো, এরকম সেন্স বহন করেন নাকি ওরা আমাদের চেয়ে অনেক গুণ বেশি পরিপক্ক? অনেক গুণ বেশি পরিপক্ক। ওভার অনেক বেশি স্যার। তাহলে ওভার ধীরে অ্যাডভান্স। ধীরে মানে এটা একটা মানে এটা তো তিনি বুঝিয়ে দিয়েছেন যে ওয়েস্টল্যান্ড কেন যে সার্থক, যে দেখো যে একেবারে তুমি অশ্লীলতার কথা তুমি চিন্তা করে আর আশেপাশে তাকাও, তাহলে তো বুঝতে পারবা। আর ওই বাংলাদেশের কথাই চিন্তা করো, আর বাকিটার কথা চিন্তা পরে করো। তো এই জায়গায় আমেরিকার অবস্থা কেমন? উম আমেরিকার ব্যবস্থা যদি বলো তুমি, এটা এটা হলো সম্মতির বিষয়। মনে রাখো যে তুমি কারোর দিকে তাকাই আছো, ইটস এ ক্রাইম। তুমি জানো কিনা, তুমি এখানে যদি কেউ অস্বাভাবিক পোশাক পরে থাকে, তুমি ওর দিকে তাকাইতে পারবে না। এটা স্যার এটা ওই যে জানো আমরা কিনা? মুভিতে যেমন দেখি ঠিক তেমনই আমেরিকা। উম অবশ্যই আমাদের এই এলাকাটার একটু মানুষ হিসাব বেশি পড়ে, কেন বলো? খুব কাপড় চোপড়। না না, সবাই মোটামুটি একদম পুরা মুখ মানে সব ঢাকা ঢুকে চলে, কেন বলো? হয় স্যার বাঙালি কমিটি। আরে না না, তার শীত বেশি। প্রাকৃতিক কারণে, ঠান্ডা বেশি পারে। শীতের কারণে কে ইয়ে করে বলবে, কিন্তু অন্যান্য জায়গার মধ্যে কোনো আহ, ঠান্ডার কারণে ওদেরকে মানে আল্লাহ রহম করছে আর কি। ধরো 2-1 মাস যে গরম থাকে না, এই গরমের মধ্যে ওরা পাগল হয়ে যায় রীতিমতো। হ্যাঁ, এই আর কি। পোশাকের কোনো ইয়া নাই, কিন্তু মনে রাখবে যে এখানে এই তুমি চাইলেই যে কিছু করতে পারবে এমনটা না এখানে। এই বিষয়টাতে আবার তুমি কারোর দিকে যেই পোশাক পরুক, হিজাব পরুক বা হিজাব ছাড়া থাকুক, অস্বাভাবিক পোশাক পরুক, তুমি তার দিকে কি করতে পারো না বলো? তুমি তাকায় থাকতে পারো না, বাংলাদেশে যেটা সম্ভব। টিজ করা তো থাক দূরের কথা, তাকাইতে পারবে না। ওকে, হ্যাঁ মানে কনসেন্ট্রেট। হ্যাঁ হ্যাঁ, হাই হ্যালো বলতে পারবা, কিন্তু বাংলাদেশে যে ইভটিজিং বা টিজ বলতে যেটা বুঝাই আমরা, বা যেই অস্বাভাবিক দৃষ্টিতে তাকানো, এটাতে কিন্তু সাথে সাথে তোমার ধরে নিয়ে যাবো, সে যদি কোনো অবজেকশন জানায়। ওকে, হ্যাঁ। উম
তারপরে ট্রেডিশন এন্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। তো হাউএভার দ্য ওয়েস্টল্যান্ড, স্যার তারপরে ওয়েটল্যান্ড টিএস তো এলিয়ট। টিএস এলিয়ট এত চাইছি একটা কারণে, ওয়েস্টল্যান্ড যেন না ভুলা যাও আর কি। হ্যাঁ, টিএস এলিয়ট নিয়ে এত বেশি কথা বলতেছে। ট্রেডিশন এন্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট তার একটা গ্রন্থ। মনে রাখবা যে আমরা কি মনে রাখবা যে মেধাবী মানে প্রকৃত অর্থে ক্রিয়েটিভ কারা। একটা হলো ট্রেডিশনাল ট্যালেন্ট। ট্রেডিশনাল ট্যালেন্ট হলো যা মুখস্থ করছে সব কি করছে বলো, মানে এই যে সে একটা কিছু অন্ধের মতো অনুসরণ করে কাজ করতেছে, ট্রেডিশনাল ট্যালেন্ট। আর মানুষ ক্রিয়েটিভ হয় কখন, যখন ট্রেডিশন ফলো করার সাথে সাথে তার নিজস্ব কিছু কি বলো উদ্ভাবন করে। হ্যাঁ, সেটা হলো ট্রেডিশনাল ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে এলিয়টের প্রথম অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, জার্নি অফ দ্য মেজাই তার অনুবাদ। বিষ্ণু দে এলিয়টের কবিতা নামে এলিয়টের একটা কবিতা অনুবাদ করেছেন 1920 সালে। 1922 সালে বিংশ শতাব্দীর 3টি শ্রেষ্ঠ সাহিত্য কর্মপরিচিত ইয়েতে হয়, টিএস এলিয়টের ওয়েস্টল্যান্ড, জেমস জয়েসের ইউলিসিস এবং কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। তাহলে বলো 1922 সাল কেন বিখ্যাত? এই 22 সাল কত সালে প্রকাশিত হয়েছে কোনোটা গুরুত্বপূর্ণ না, জাস্ট বুঝলাম যে 1922 সালে পৃথিবীর 3টা কালজয়ী গ্রন্থ প্রকাশিত হয়েছে। বলো 3টা গ্রন্থের নাম কি বলো? স্যার বিদ্রোহী 21 মন। প্রকাশিত হয়েছে কত সালে? ও আচ্ছা আচ্ছা, লিখছি 21 একদম। হ্যাঁ, মানে ডিসেম্বর আর জানুয়ারির কারবারটা ছিল আর কি। জি স্যার। 21 ডিসেম্বর আর 22 জানুয়ারি। তারপরে ওয়েস্টল্যান্ড আর কি বললো, জেমস জয়েসের ইউলিসিস। তো আর একটা নাটক আছে, ওনার নামটা মনে রেখো যে এটা হলো মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল আর হলো দ্য ককটেল পার্টি। কিন্তু বার্থডে পার্টি কার লেখা? হ্যারল্ড প্রিন্টার স্যার। তার হ্যাঁ, আর একটা বিখ্যাত কবিতার নাম হলো জেরনসন। পরে অ্যাশ ওয়েডনেসডে। এই দুইটা আমি জানি যে তোমাদের কষ্ট হইলো, আমি একটু কষ্ট করে মনে রেখো। জেরনসন কবিতা চলে আসে, এরপরে যদি কিছু চলে আসে আমি মনে হয় পারবা। এগুলো আর বেশি চাপ দিতে চাই না। তাহলে এইখান থেকে কি কি তথ্য নিলা? টিএস এলিয়টের জন্ম 1988 সালে ইউএসএ তে। পুরো নামটা কি বলো? টমাস স্টিয়ান্স এলিয়ট। নামটা একজন মুখোচ্চারণ করে বলো। টমাস স্টিয়ান তাহলে নাগরিকত্ব লাভ করছেন তিনি মানে ব্রিটিশ। সালটা লাগবে না। কি মনে রাখতে হবে? হ্যাঁ, না না কিছু, আমি যেটা মনে রাখা লাগবে সেটা বলতেছি। টমাস স্টিয়ান্স এলিয়ট পুরো নামটা বানান সহ। টমাস স্টিয়ান্স এলিয়ট তিনি জন্মগ্রহণ করছেন ইউএসএ তে। নাগরিকত্ব লাভ করছেন কোথায়? ইংল্যান্ড। সাল মনে রাখা লাগবে না। তিনি থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ এর জনক। মানে একটা বিষয়ের প্রভাব, একটা রচনার প্রভাব অন্য রচনার মধ্যে যেন না পড়ে, মূল বিষয়টা। তার সমসাময়িক কবি ছিল এজরা পাউন্ড। এজরা পাউন্ড তার লেখালেখি গুলাকে মানে কারেকশন করে দিত। লাভ সং অফ আলফ্রেড জে প্রুফর্ক তার একটা বিখ্যাত ড্রামাটিক মনোলগ। এটার সাথে আমি মিলাইছি আলফ্রেড প্রুফর্কের যে বৈশিষ্ট্য আমাদেরও সেই বৈশিষ্ট্য, আর উইলিয়াম শেক্সপিয়রের কোন নাটকের নায়কের সেই বৈশিষ্ট্য? হ্যাঁ, হেলমেট না হ্যামলেট? তার বিখ্যাত কবিতার নাম কি বলো? দ্য দ্য ওয়েস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ডের মধ্যে কিসের ঘাটতি তিনি বুঝাইছেন বলো? পুরো দেশটাই মানে স্পিরিচুয়ালিটি। একটু একটা মিনিট। কংগ্রেচুলেশন। ওয়ালাইকুম আসসালাম। কংগ্রেচুলেশন তোমাকে। অ্যাডমিট কার্ড তাই না? আলহামদুলিল্লাহ আমি পাইছি। আমি কিন্তু ক্লাস নেওয়ার কারণে কমেন্ট করতে পারিনি। আন্টিরে সালাম জানাই। ঠিক আছে ক্লাস নেন তাহলে আবার পরে করব। ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওকে, তাহলে কোথায় ছিলাম বলো? এটা হলো আমার দারুস সালাম টাওয়ারের দুইজনে এডমিন কার্ড পেয়ে গেছে। দারুস সালাম টাওয়ারের আগে ছিল কে? আলহামদুলিল্লাহ স্যার। এই কিনা আমার জালাল। আর তটিনী ছিল ফরেস্ট, বিসিএস ফরেস্ট। এখন কি চলে আসছে বলো?
অ্যাডমিন। অ্যাডমিন। এই যে স্বাক্ষর যখন কিসে রূপান্তরিত হয় বলো? অটোগ্রাফ। সিগনেচার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি খুব আপ্লুত, অনেকের মেসেজের উত্তর দিতে পারি না এখনো। আসলে এক একটা সফলতার পিছনে বিশাল গল্প। মানে ওরা তো করোনা থেকে ভালো প্রস্তুতি নিতেছিল, করোনাকালীন সময় থেকে। স্যার দেখো কে করোনা আপু 19 কেয়ার কি অবস্থা? কেয়া তো ওই তোমার ইনস্ট্রাক্টর, নবম গ্রেডের, ওই যে ইঞ্জিনিয়ারিং কলেজের ইনস্ট্রাক্টর। ওর 41 হয়েছে, 41 নন ক্যাডারে আসছে আর কি। 43-এ আসে নাই স্যার? 43-এও পরীক্ষা দিতে পারছিল কিনা, না 44 দিছে, এটা আমি ভুলে গেছি। আচ্ছা, তারপরে ওকে। আর পরে জার্নি অফ দ্য মেজাই, এরপরে হলো ওয়েস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ড তো বুঝছোই, হ্যাঁ। 1948 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরে ইলিয়টের অনুবাদ করছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জার্নি অফ দ্য মেজাই রবীন্দ্রনাথ ঠাকুর তীর্থযাত্রা নামে অনুবাদ করছেন। ট্রেডিশনাল ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট তার বিখ্যাত সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ। এলিয়টের কবিতা বিষ্ণুদে। ওয়েস্টল্যান্ডের 5টা খণ্ড আছে। মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল কার নাটক বলো? মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল তার বিখ্যাত নাটক, হ্যাঁ। কার? জেরনসন আর অ্যাশ ওয়েন্সডে তার বিখ্যাত কবিতা। নেটের সমস্যা তো ঠিক আছে নাকি তোমরা বলো? কাটা কাটা আসতেছে কথা। এখন কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এখন ঠিক আছে। ওকে, টমাস কার্লাইল, স্পিচ ইজ গ্রেট বাট সাইলেন্স ইজ গ্রেটার। দেখছো, মানে লিটারেচার মনে হয় আমাদেরকে খুব বেশি প্রলুব্ধ করছে কথা কম বলার জন্য, তাই না? তাই না? দেখো তুমি প্রথম দিকে দেখো, তোমার ওই যে শেক্সপিয়ার বলছে যে ম্যান অফ ফিউ ওয়ার্ডস আর দ্য বেস্ট ম্যান। যারা কম কথা বলে উৎকৃষ্ট মানুষ। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। যারা স্বল্প কথা হইলো রসিকতার প্রাণ। তারপরে জন ড্রাইডেন বলছে দে থিঙ্ক টু লিটল হু টক টু মাচ। যারা বেশি কথা বলে তারা বাচাল চিন্তাবিদ হয় না। সাইলেন্স ইজ দ্য স্লিপ দ্যাট নরিশেস উইজডম। ফ্রান্সিস বেকন। নীরবতা এমন এক ঘুম যেখানে প্রজ্ঞা লালিত পালিত হয়। স্পিচ ইজ গ্রেট, সাইলেন্স ইজ গ্রেটার, তাই না? তাহলে টমাস কার্লাইল বলছেন। তারপরে হলো পপুলার ওপিনিয়ন ইজ গ্রেট লাই। দরকার নেই এগুলা আমাদের, আর দরকার নাই। টেড হিউজের একটা বিখ্যাত কবিতা হলো পাইক। তবে টেড হিউজ নামে ড্যাফোডিলও লিখছেন, দরকার নাই, নাথিং। ড্যাফোডিল নামে আমরা আগে জানি যে ড্যাফোডিল নামে কবিতা কার কার গুরুত্বপূর্ণ বলো? ওয়ার্ডসওয়ার্থ আর কি বলো? রবার্ট হ্যারিক, হ্যাঁ। টনি মরিসন, তিনি ওই ওয়াইফের নাম কি? ওই আঙ্কেল টমস কেবিনের যে রাইটার, উনি কি টেড হিউজের ওয়াইফ? হ্যাঁ, ওয়াইফ ছিল, মিসেস হ্যারিয়েট স্ট্রো, হ্যাঁ। তারপরে হলো কি টনি মরিসন হলো কৃষ্ণ ব্লু স্টাই এর, তিনি কি লিখছেন বলো? ব্লু স্টাই এর জন্য তিনি বিখ্যাত ছিলেন। এই ব্লু স্টাই এর জন্য তিনি নোবেল পুরস্কার পাইছেন। কে বলো? টনি মরিসন, মনে রেখে শুধু ব্লু স্টাই। তাহমিমা আনাম, তিনি লিখছেন ত্রয়ী উপন্যাস। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে 3টে উপন্যাস লিখছেন। এ গোল্ডেন এজ, দ্য গুড মুসলিম আর দ্য বুনস অফ গ্রেস। গ্রেস বানানটা ভুল লিখছে, তাই না? গ্রেস বানান কি? GRAC। তাহলে এই 3টাই কাকে কেন্দ্র, কি বিষয় নিয়ে কেন্দ্র করে? মুক্তিযুদ্ধ ভিত্তিক। তারপরে VS নাইপল, বীরেন্দ্র সূর্যপ্রসাদ নাইপল, এনিগমা অফ অ্যারাইভাল। গত 2020 না 21 সালে মারা গেছেন তিনি, VS নাইপল। ভার্জিনিয়া উলফ হলো তোমার আধুনিক যুগের শ্রেষ্ঠ বাংলা সাহিত্যের বলো, আধুনিক যুগের নারী জাগরণের অন্যতম পথিকৃৎ কে? বেগম রোকেয়া। আর ইংরেজি সাহিত্য হলো ভার্জিনিয়া উলফ। কথা বুঝছো? তো তার শ্রেষ্ঠ ফিকশনের নাম হলো এ রোম অফ ওয়ান্স ওন। এটা হলো তার বিখ্যাত ফিকশন গল্প, হ্যাঁ।
এ রুম অফ ওয়ান্স ওন, মনে রেখো, ভার্জিনিয়া উলফ। এ রুম অফ ওয়ান্স ওন মানে এটার মধ্যেও তিনি নারীর অধিকারের মধ্যে এইখানে এটার মধ্যেও তিনি নারীর অধিকার বলছেন, মানে কি, মানে আগে নারীদেরকে কি করা হইতো বলো, সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট, সে অন্যের কি বলো অধীনস্থ। কিন্তু এ রুম অফ ওয়ান্স ওন এর মধ্যে দেখছেন নারী অধীনস্থ না, সে কি বলে একটা স্বাধীন সত্তা। পরে তিনি তার শ্রেষ্ঠতম এসের নাম হলো শেক্সপিয়র সিস্টার, প্রধান চরিত্রের নাম হলো জুডিথ, শেক্সপিয়র বোনের নাম জুডিথ। এখন বলো এই শেক্সপিয়রের সিস্টারের মধ্যে তিনি কি বলছেন? আচ্ছা বলো তো, উনি প্রশ্ন করলেন যে ভাই শেক্সপিয়র আপনি এত বিখ্যাত হয়েছেন, আপনার বোনের নাম জানি না কেন, আমরা কেন জানি না বলো? কারণ সেই সুযোগ সে পায় নাই। অর্থাৎ তেলে বললো যে এখন শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হইতে পারে, এখন যদি বড় বড় এই বেগম রোকেয়া যদি হইতে পারে নারী উপন্যাসিক, এডমিন ক্যাডারে যদি একটু আগে তটিনী ফোন করলো যাইতে পারে, তো আপনি কোনো ভাইসরয় আপনার আমলে এডমিন ক্যাডার ছিল না কেন? ওই সময় এডমিন ক্যাডার, ওই সময় নারীরা প্রশাসক ছিলেন না কেন? এটা কার প্রশ্ন বলো? কে প্রশ্ন করছেন? তো ফলে বলছে যে নারীদেরকে অর্ধাঙ্গিনী বা হাফ হাফ সে মনে করতো যে অর্ধেক, হ্যাঁ তাকে, এবং ওই সে তার চিন্তা চেতনা অর্ধেক, সে সবকিছুতেই দুর্বল মনে করে তাকে কি করা হইতো বলো, দমিয়ে রাখা হইতো। তার জ্ঞান গরিমা বুদ্ধি শুদ্ধি এগুলো সবগুলো কি মনে করা হইতো বলো তো একটু? নেগলেক্টেড স্যার। ফলে এই সুযোগটা দেওয়া হয়নি। শেক্সপিয়র যে সুযোগটা পাইয়া বড় হয়ে উঠছেন, সেই সুযোগটা শেক্সপিয়রের সিস্টার পান নাই বিধায় আমরা ইতিহাসে শেক্সপিয়রের কোন নারী লেখিকা, কোন নারী অভিযাত্রী, নারীদের কিছুই পাই না। কথা বুঝছো? তাহলে কার লেখা বলো এটা? শেক্সপিয়র সিস্টার কার লেখা? ভার্জিনিয়া উলফ। তো এই আর কি। তো যাই হোক, আত্মহত্যা করেছিলেন তিনি, কারণ আছে আত্মহত্যা করার, কারণ প্রতিবাদী। তো তিনি একজন নারী যখন প্রতিবাদী হয়ে ওঠে, এই সমাজ এই শৃঙ্খলা ভাঙ্গা যখন বের হইয়া আসতে চায়, তখন সমাজ কি তাকে সহজভাবে নেয় না স্যার। জানে, আর তাই নিছে। অতএব তিনি আর আর নিজেরা সামলাইতে পারেন না আর কি। হ্যাঁ, টু দ্য লাইট হাউস, দা ভয়েস আউট, এগুলো মনে রেখো, দা ভয়েস আউট, টু দ্য লাইট হাউস, এগুলো তার বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত ছোট গল্প উপন্যাস। তার আরেকটা হলো মিসেস ডালোয়ে। ওরে এটা ভুলো না, মিসেস ডালোয়ে। মিসেস ডালোয়ে ক্লারিসা এবং পেটার দুইটা গুরুত্বপূর্ণ চরিত্র, মনে রাখবো মিসেস ডালোয়ে। এখানে যেটা যেটা মনে রাখবা, ভার্জিনিয়া উলফ আধুনিক নারী জাগরণের অন্যতম পথিকৃৎ। ওনার বিখ্যাত গ্রন্থের নাম হলো এ রুম, ফিকশনের নাম হলো এ রুম অফ ওয়ান্স ওন, নোভেল হলো দ্য ভয়েস আউট, টু দ্য লাইট হাউস, আর হলো মিসেস ডালোয়ে। এই তিনটা তার বিখ্যাত একটা কোটেশন আছে, বলো লাইনটা কোটেশনের বলো একটু। As a woman, I have no country. As a woman, I want no country. As a woman, my country is the whole world. নারী হিসেবে আমার দেশ না, এটা নারী উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কোনো রচনা লিখতে গেলেই এটা দিবা আর কি। নারী হিসেবে কোনো আমার দেশ নাই, আমি আর দেশ চাইও না, সারা পৃথিবী আমার কি বলো দেশ। তো ভিক্টর হুগো তার বিখ্যাত গ্রন্থের নাম হলো, উপন্যাসের নাম হলো লা মিজারেবল। বলো কি নাম? লা মিজারেবলের মধ্যে তিনি কি করেন শোনো। লা মিজারেবল যখন প্রকাশ, এটা থেকে একটা ইতিহাস তৈরি হয়েছে। লা মিজারেবল তিনি যখন লিখেন, লেখার পরে বই প্রকাশকের কাছে তিনি, বইটা যখন ছাপা হয়েছে, তখন তিনি একটা প্রশ্নবোধক চিহ্ন লেখা পাঠাইছেন। কার কাছে বলো? প্রকাশকের কাছে। এই প্রশ্নবোধক চিহ্ন মানে কি? বিক্রি কেমন চলতেছে, বুঝছো? আর উত্তরে প্রকাশক কি লিখছে বলো? সাইন অফ এক্সক্লামেশন। হ্যাঁ, সাইন অফ এক্সক্লামেশন। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ছোট সিটি হলো লা মিজারেবলের লেখক এবং প্রকাশকের। ভিক্টর হুগো শুধু প্রশ্নবোধক চিহ্ন লিখে পাঠাইছেন, আর উত্তরে তিনি কি পাঠাইছেন বলো? এক্সক্লেমেশন। এটাই পৃথিবীর সবচেয়ে কি বলো ছোট চিঠি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তারপরে লেনিন দরকার নাই। উইলিয়াম গোল্ডিং দ্য লর্ড অফ দ্য ফ্লাইজ লিখছেন। হ্যাঁ, দ্য লর্ড অফ দ্য ফ্লাইজ মনে রাখবা। সাইন অফ এক্সক্লেমেশন দিয়ে কি শুধু ফাটাফাটি মানে
আনন্দদায়ক কিছু বোঝায়, কষ্ট মানে তো তিনি বোঝায়, দুঃখ বুঝাইছেন যে এটা বোঝায়। নো, মানে অবাক করা, মানে বলছে যে সারপ্রাইজিং, এটা বুঝাইছেন আর কি। এটা বুঝছো না এটা? এটা এটা তো এই সেন্স হবে। প্রশ্নটা কি আবার করতে হয় এরকম? হ্যাঁ হ্যাঁ, বলছে এটা, হ্যাঁ আবার জিগায়, তাই না? মানে কেমন, মানে প্রশ্ন কেমন তো দেখছো, এটাই তো মানে আমরা এই জন্য তো আমরা লেখক না, আমরা পাঠক। হুম। তার যদি ফুল স্টপ পাঠাইতো? ফুল স্টপ পাঠাইলে তো মানে ফুল বিক্রি স্টপ হয়। পাঠাইতো না, মানে এটা বুঝাইছে যে মানে কিছু একটা সারপ্রাইজিং, মানে সাইন অফ এক্সক্লেমেশন তো বেসিক্যালি কি বোঝায় বলো? এটা কি সাইন অফ এক্সক্লেমেশন দিয়ে কি মূল বিষয়টা কি সারপ্রাইজিং না? সারপ্রাইজিং না? জি স্যার। জি সারপ্রাইজিং। উইলিয়াম গোল্ডিং কি লিখছেন বলো? লর্ড অফ দ্য ফ্লাইস। ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটস হলো পুরো নামটা হলো উইলিয়াম বাটলার ইয়েটস, মনোজ দেশই নয়, যেটা যেটা বলতেছি। উইলিয়াম বাটলার ইয়েটস, ফেমাস ক্রিটিক এন্ড ড্রামাটিস্ট। হ্যাঁ, তারপরে হলো মনে রাখবা যে বিংশ সবচেয়ে প্রভাবশালী দুজনের মধ্যে একজন হলো ডব্লিউ.বি. ইয়েটস আর একজন হলো টি.এস. এলিয়ট। আর আমরা জানি দুজনের বাড়ি, দুজনে কিন্তু বহিরাগত। আমি আর আগের ক্লাসটাতে বলছি যে আধুনিক যুগে ইংরেজি সাহিত্যকে যারা বিকশিত করছেন এদের অধিকাংশ বাড়ি ইংল্যান্ডে না। আমাদের ডব্লিউ.এস এর বাড়ি কোথায় বলো? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড। আর টি.এস. এলিয়টের বাড়ি কোথায়? ইউএসএ। ইউএসএ। তিনি ফেমাস ফর সিম্বলিজম, প্রতীকবাদের জন্য বিখ্যাত। সিম্বলিজম এন্ড মিস্টিসিজম, মোটামুটি সিম্বল, অনেক সিম্বল তিনি বের করছেন। এখানে একটু আমার গল্প বলতে হবে, এটা রাইখা দাও, আগামী ক্লাসে আমি শেষ করব। আগামী ক্রিটিকটা ক্লাসে কি স্যার? ক্রিটিক মানে, হ্যাঁ হ্যাঁ, ক্রিটিক মানে সাহিত্য সমালোচনা গ্রন্থ লিখলে ক্রিটিক। মনে রাখো আগামী ক্লাসে আমার স্কারলেট লেটার রয়ে গেছে, ইডিপাস টেক্সট রয়ে গেছে, আর ওয়েস্ট ডব্লিউ.বি. ইয়েটস নিয়ে কিছু গল্প বলতে হবে। এই কবিতাগুলো থাকে, হ্যাঁ, তাহলে তোমার মাথায় কাজ করবে। ডব্লিউ.বি. ইয়েটস থাকুক। উইলিয়াম হান্টার লিখছেন দ্য ইন্ডিয়ান মুসলিমস। উইলিয়াম হান্টার, হ্যাঁ। ডব্লিউ.এইচ. অডেন, তার বিখ্যাত একটা কবিতার নাম হলো লালাবাই, ঘুম পাড়ানির গান। একটু মনে রাখো, তার কবিতাও কিন্তু অশ্লীলতার দায়ে অভিযুক্ত ছিল। ডব্লিউ.এইচ. অডেন। ইন মেমোরি অফ ডব্লিউ.বি. ইয়েটস, এটা একটা কিডস ইটস এর মৃত্যু, ইয়েটের মৃত্যু, ডব্লিউ.বি. ইয়েট আছে না, ইয়েটের মৃত্যুতে লেখা কবিতা, একটা এলিজি। তাহলে এলিজি কিন্তু অনেকগুলোই পড়ছো, একটু রিকল করো। অ্যাস্ট্রোফেল কে লিখছেন? ফিলিপ সিডনি। এডমান্ড স্পেন্সার। কার মৃত্যুতে? ফিলিপ সিডনি মৃত্যুতে। ফিলিপ সিডনি। লাইসিদাস এবং অন শেক্সপিয়র কে লিখছেন? মিল্টন। মিল্টন, হ্যাঁ আচ্ছা। লাইসিদাস তার বন্ধুর মৃত্যুতে। এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড কে লিখছেন? থমাস হার্ডি। টমাস গ্রে। গ্রে। সরি স্যার, গ্রে। এরপরে আর একটা মনে আর একটা কৌশল আছে স্যার, চার্চিয়ার্ড গ্রেভিয়ার্ড গ্রে। চার্চিয়ার্ড গ্রেভিয়ার্ড, হ্যাঁ ওকে, হ্যাঁ। অ্যাডোনিস। তারপরে অ্যাডোনিস কে লিখছে? পিবি শেলি লিখছে। শেলি ইটস এর মৃত্যুতে। কিটসু লিখছে। তারপরে স্যার টেনিসন একটা লিখছে না? ইন মেমোরিয়াম। ইন মেমোরিয়াম। টেনিসন লিখছে ইন মেমোরিয়াম। তারপরে এখন কি পাইলা বলো? ডব্লিউ.এস এর মৃত্যুতে ইন মেমোরি অফ ডব্লিউ.বি. ইয়েটস, তাই না? ইন মেমোরি অফ ডব্লিউ.বি. ইয়েটস, ওকে। এটা হলো ডব্লিউ.এইচ. অডেন এর লেখা, ইয়েটস এর মৃত্যুতে। উইলিয়াম সমারসেট মম, তাহলে তার বিখ্যাত দুইটা উপন্যাস, শর্ট স্টোরি, একটা নাম হলো দ্য অ্যান্ট এন্ড দ্য গ্রাসহপার, আর একটা হলো দ্য লানসন। ঠিক আছে কিনা? দ্য লানসনের গল্পটা শুনছো কিনা কেউ কখনো? জি স্যার, ওটা তো আমাদের ইন্টারমিডিয়েটে ছিল। হ্যাঁ, কি ছিল বলো? মানে বলো। অনেক কিছু অর্ডার করে ফেলে। হ্যাঁ, একদম 30 সেকেন্ডের জিস্ট কথাটা বলো, জিস্ট কথাটা বলো। স্যার ফ্রিতে লাঞ্চের অফার পেয়ে সে শুধু দামি দামি খাবারের অর্ডার দিতে কে থাকে লাঞ্চের মহিলা। অফার দিছে? কে লাঞ্চের অফার মানে কে? প্রথম থেকে বলো। কবি। হ্যাঁ, মানে অডেন, সরি, উইলিয়াম সমারসেট মম বানানটাকে বলো। উইলিয়াম সমারসেট MAUCHM, মম বানানটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কি করছেন? কার কাছ থেকে চিঠি পান? 1 মিনিটে গল্পটা বলতে পারবা কে বলো? স্যার আপনি বলে দেন, আমরা শুনি স্যার। নো নো, আমি তো বলে দিলাম তোমাদের মধ্যে একজন। হ্যাঁ বলো।
লেখককে তার এক বন্ধু পেন ফ্রেন্ড চিঠিতে তার লেখা সম্পর্কে প্রশংসা করে এবং তার সাথে একটা পেন ফ্রেন্ড হচ্ছে কিনা লাঞ্চের মানে কলমি বন্ধু, মানে দেখা হয় নাই কিন্তু এমনি চিঠি চালাচালি চিঠিতে তো, হ্যাঁ। কথা হয়েছে। তারপরে সে ওই দিক দিয়ে যাচ্ছিল যে আমি এই জায়গাটা দিয়ে যাচ্ছি, তোমার সাথে দেখা করতে চাই, সেটা হচ্ছে ফ্যান হিসাবে, এবং দেখা করতে চায়। লেখক খুব খুশি হয়ে তার অল্প কিছু টাকা নিয়ে দেখা করতে গিয়ে সে অনেক বিপদে পড়ে যায়। লেখিকা তার পেন ফ্রেন্ড অনেক বেশি নানা রকম খাবারের অফার করতে থাকে, সে কিছুই স্টার্টার খাবে না, থেকে সে শুরু যেটা করে জিজ্ঞেস করে এটা লাস্টে খাবে না, কিন্তু শেষ পর্যন্ত কি স্যার সব ডেজার্ট দামি দামি পর্যন্ত খাবার সে অর্ডার করে। অনেক খাবার খাইতে খায় খাইতে তার এক এবং পুরা মাসের বেতনের বিল পরিমাণ টাকা দিয়ে দিচ্ছে, বেতনের অর্থাৎ টাকা মনে রাখবে শেষ যে হলে এমনকি সে এরকমও পরিকল্পনা করে যে তার ঘড়িটা জমা রেখে সে কোন রকম বিপদ থেকে উদ্ধার পাবে। হ্যাঁ পরবর্তীতে অনেক বছর পর লেখকের সাথে তার ওই পেন ফ্রেন্ডের আবার দেখা হয় এবং সে তখন তার পোয়েটিক জাস্টিস যেটাকে বলে সেটা পায়, যে ওই যেই কষ্টটা উনি ওনাকে দিছে সেটার প্রতিশোধ স্বরূপ ওই মহিলাটার ওজন তখন 250 পাউন্ড বা এরকম কিছু একটা। এরকম অবস্থায় তাদের সাথে পরবর্তীতে আরেকবার দেখা হয় কোনো একটা সভায়, লেখকদের সভায়। তো ঠিক আছে। তো আচ্ছা, আর আমাদের ওলে সোয়িঙ্কা, এটা হলো লায়ন অ্যান্ড দ্য জুয়েল। এরপরে আফ্রিকান নোভেলিস্ট মনে রাখতে পারো, লায়ন অ্যান্ড দ্য জুয়েল, লেস ইম্পর্টেন্ট, রাইটারও লেস ইম্পর্টেন্ট। উইনস্টন চার্চিল, তৃতীয় বিশ্বযুদ্ধে তিনি কি ছিলেন? ওই যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, রাজনীতিবিদ, তাই না? জি স্যার। অনারারি সিটিজেন অফ ইউএসএ তাকে ঘোষণা করা হয়। আই হেট ইন্ডিয়ান্স, দে আর বিস্টলি পিপল উইথ এ বিস্টলি ল্যাঙ্গুয়েজ। when there is no enemy within, the enemy is outside cannot harm. ভিতরে শত্রু না থাকলে বাইরের শত্রু তোমাকে ক্ষতি করতে পারবে না। উইলিয়াম ফকনার লিখছেন অ্যাবসোলেম অ্যাবসোলেম, দ্য সাউন্ড এন্ড ফারি। আর লাস্ট হলো ওয়াল্ট হুইটম্যান, রবার্ট ফ্রস্ট, এমিলি ডিকিনসন। তিনজনকে আমেরিকার জাতীয় কবি হিসেবে ধারণা করা হয়। ওয়াল্ট হুইটম্যান, রবার্ট ফ্রস্ট, এমিলি ডিকিনসন। আমি এই 140 নম্বর, এই যে ওনাদেরকে নিয়ে একটু আলোচনা করবো আগামী ক্লাসে। তাহলে আগামী ক্লাসে আমার মূল বিষয় হলো, আগামী ক্লাসের মূল বিষয়টা শুনো, স্কারলেট লেটার, তারপরে কি বলো, ডব্লিউ.বি. ইয়েটস, তারপরে ইডিপাস রেক্স, আর এই যে আমেরিকার জাতীয় কবি, এবং পুরাটা একটু রিভিউ করবো ইনশাল্লাহ আগামী কি বার? বৃহস্পতিবার। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। 30 মিনিট সময় দেওয়া যাবে, 30 সেকেন্ড স্যার। বলো। হ্যাঁ স্যার হচ্ছে আমি আপনার রিটেন ব্যাচ এবং লিটারেচার দুই ব্যাচেই স্টুডেন্ট, কিন্তু আমি হচ্ছে স্যার দশম ব্যাচের, তো আপনার ট্রান্সলেশনের ক্লাসগুলো ওইভাবে পাই নাই। যদি দশম ব্যাচের ক্লাসগুলো আমাকে একটু দিতেন আমার সুবিধা হইতো। ক্লাসগুলো তো এভাবে সংকলন করা নাই, তারপরে স্যার হচ্ছে আমাদের তো ট্রান্সলেশন ক্লাসগুলো ওইভাবে ভেঙে ভেঙে হয়নি, এই জন্য আমি এখন করতে গিয়ে আটকায় যাচ্ছি, করতে পারতেছি না। যদি ভালো একটা কথা বলছো। আচ্ছা, আমি তোমাদেরকে আলাদা ভাবেই আবার একটু করবো। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে ওই জায়গাতে অনেক সমস্যা হচ্ছে। শীঘ্রই। হ্যাঁ, ওকে। হ্যাঁ, স্যার সামনে কি কোনো কোর্স আসবে স্যার ট্রান্সলেশনের উপর? না, এটা রিটেনের সময় আসবে ট্রান্সলেশন গুলো। আচ্ছা, দশম ব্যাচে আমি আলাদাভাবে করবো একটু। হ্যাঁ, তুমি নিশ্চিন্ত। স্যার অনেক ভালো। লিটারেচারের পরীক্ষা হয়েছে অদিতি, সেটা প্রশ্নটা দেখছেন স্যার? হ্যাঁ, লিটারেচারের অদিতি স্যার কোচিং একটা পরীক্ষা হয়েছে 100 মার্কের, সেই প্রশ্নটা দেখেছেন? না, দেখিনি। প্রশ্ন যদি অবান্তর কিছু হয় যেটা তুমি নিয়ন্ত্রণের বাইরে, জাস্ট বি কুল। তুমি ধরো 40টা, এখানে 100টার মধ্যে 99টা তুমি ভুল করতে পারো, ডোন্ট ওরি। কিন্তু নিজের নিয়ন্ত্রণের বাইরে পড়াশোনা করো না। আমার কি মোটামুটি 50-এর উপরেই পাইছি, কিন্তু স্যার মনে হলো যে মানে নিজের খুবই মূর্খ মনে হইতেছে, যে কিছু তো জানি না। বললাম তোমার কমন প্রশ্ন যদি না পারো, এটা দুঃখজনক বিষয়, কিন্তু যেটা পারা উচিত না, বিষয়টা আমি যেটা এখানে বলি নাই, এটা তোমার পারার দরকার নেই। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। ডান। আল্লাহ হাফেজ। মনে রাখবা যে এটাই নিশ্চিন্তে থাকো। তুমি যদি ডব্লিউবিএস এর ধরো 5টা কবিতা আমি মনে রাখতে পারবো, কিন্তু তুমি লিখছেন তো 50টার উপরে কবিতা, মানে 100-র উপরে কবিতা লিখছেন, মানে উল্লেখযোগ্য কবিতা 100-র উপরে,
তুমি কি সবগুলো মুখস্থ করবা? জি না স্যার। জাস্ট বি কুল, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সালাম